আশা করছি যে এই সেশনটা বেশ একটা ইন্টারেক্টিভ সেশন হবে এবং আমাদের এই সিলেবাসটা দেখবার পর আমরা আলোচনা করে যতটুকু যা মনে হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারাও আপনাদের মনের যে প্রশ্ন আছে বা হয়তো কোনো ইনপুট কোনো সাজেশনও থাকতে পারে সেগুলো ওই ইন্টারাকশন সেশনে আমাদের সাথে শেয়ার করে নেবেন। এই সেশনটা এগিয়ে নিয়ে যাব, কিন্তু অবভিয়াসলি যেটা না করলেই নয় সেটা হচ্ছে কাউন্সিলকে আমাদের সোশিয়োলজি ফ্রেটার্নিটির তরফ থেকে একদম প্রথমেই আমরা ধন্যবাদ জানাতে চাইব। এই ওয়ান ডে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা ওনারা অ্যারেঞ্জ করে দিয়েছেন যাতে আমরা আমাদের মধ্যে থাকা মতগুলো বিনিময় করতে পারি। ডেফিনেটলি নিউ সিলেবাস বলে অনেক রকম প্রশ্ন আমাদের মনে আছে, থাকবে, সেটাই স্বাভাবিক। তো সেই কনফিউশনগুলো, সেই সমস্যাগুলো আমরা এখানে আলোচনা করে নিতে পারবো। এই প্ল্যাটফর্মটা কাউন্সিল আমাদের দিয়েছে বলে কাউন্সিলকে অনেক ধন্যবাদ। এবং আপনারাও জানেন আর আমরাও খেয়াল করেছি যে প্রায় 12 বছর পর নিউ সিলেবাস হলো এবং শুধু নতুন করে সিলেবাস তো না, আমরা সবাই জেনে গিয়েছি যে সেমিস্টার সিস্টেমটা ইন্ট্রোডিউসড হলো। তাহলে তার মেরিটস ডিমেরিটসটা এখানে নিশ্চয়ই আলোচনা করব না, সেটা তো একটা হয়ে যাওয়া ঘটনাই বটে। কিন্তু আমরা হাতে যেটা পেয়েছি, অ্যাটলিস্ট আমরা দুজন মনেই করেছি যে একটা বেশ র্যাশনাল আপ টু ডেট সিলেবাস আমরা পেয়েছি। নিশ্চয়ই আপনারাও সেটার সাথে সহমত পোষণ করবেন। তাহলে সেই সিলেবাসের যে যে ডাইনামিজমগুলো আছে, যে দিকগুলো আলোচনা করলে আমাদের সবার সুবিধা আর কি, আগামী দিনে সাবজেক্টটার প্রসপেরিটিও হবে। স্কুল থেকেই তো এই যাত্রাটা শুরু হয়, তো তারপর স্কুলের পর কলেজে যাবে, এই +2 পর কলেজে মানে এখন যা সিস্টেম হয়ে গেল আর কি, সেইখানে ঢোকবার সময় এবং এই মানে কলেজের সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করবার জন্য একটা প্রিপারেটরি স্টেজ হিসেবে আমরা +2 লেভেলকে দেখি। তাহলে এই মানে সেমিস্টার সিস্টেমটা অনেকটা ম্যাডাম ওই আমাদের ব্রিজ কোর্সের মতন হয়ে দাঁড়াচ্ছে আর কি অবভিয়াসলি। তো সেইগুলো সব আলোচনায় আসবে এবং ডেফিনেটলি আমরা সিলেবাসটাকে কেন্দ্র করেই সিলেবাসের সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব, মডেল কোয়েশ্চেন ইত্যাদিও থাকবে। তো আমি আমাদের প্রাথমিক পরিচয়টুকু সেরে নিয়ে আপনাদের কাছে আসছি। আমাদের সাথে আজকে আছেন কলকাতা পাঠ্যভবনের সোশিয়োলজির অ্যাসিস্ট্যান্ট টিচার রুচিরা মৌলিক ম্যাডাম, আর আমি ঈশিতা কুন্ডু, শ্রীরামপুরে মহেশ পরমেশ্বরী বালিকা বিদ্যালয় সোশিয়োলজির অ্যাসিস্ট্যান্ট টিচার। স্লাইডগুলো হ্যাঁ বলে দিচ্ছি। আচ্ছা, এই কন্টেন্ট যা যা আছে, মানে যা যা নিয়ে আমরা পরপর স্লাইডস আপনাদের দেখাবো আর আলোচনা করব, সেইটা জাস্ট একটু বলে দিচ্ছি যে এই ওয়ার্কশপটা কেন, ওয়াই ইজ দিস ওয়ার্কশপ, তার আমাদের ফোকাল পয়েন্টসগুলো আমরা এই স্লাইডের থ্রু দিয়ে আপনাদের সাথে শেয়ার করে নেব। হোয়াট ইজ নিউ ইন নিউ সিলেবাস, সেই প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সাথে রাখবো। আচ্ছা, প্যারাডাইম শিফট 1 and 2 দুটো স্লাইড আপনারা দেখতে পাবেন, যেখানে গ্র্যাজুয়ালি আমরা ক্লাস 11 আর ক্লাস 12, সেমিস্টার 1 and 2 11 এর পার্টে, সেমিস্টার 3 and 4 ক্লাস 12 এর পার্টে আমরা আলোচনা করব। আর তারপরে ইট উইল বি ফলোড বাই ক্লারিফিকেশন অন আওয়ার প্রজেক্ট ওয়ার্ক, সেইটা নিয়েও আমরা আলোচনা করব। একটা ক্লারিফিকেশন আছে, আপনারা শেষের দিক পর্যন্ত কিন্তু একদম থাকবেন, ওটা ডেফিনেটলি একটু ইম্পর্টেন্ট ব্যাপার। আর লাস্টে আমাদের মনে কিছু অবভিয়াস প্রশ্ন এসেছিল আমরা যখন আলোচনা করছিলাম, সেগুলো আমরা এফএকিউ এর আন্ডারে রেখেছি। আর তারপর যখন সেশনটা ওপেন হয়ে যাবে আপনাদের সাথে, তখন আমরা এই ইন্টারেক্টিভ সেশনে আর যা যা আলোচনা করে নেওয়া যায় সবগুলোর দিকেই এগিয়ে যাব। তো ফার্স্টে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন সেটা হচ্ছে যে ওয়াই ইজ দিস ওয়ার্কশপ, কেন আমরা এই ওরিয়েন্টেশন ওয়ার্কশপটায় গেলাম। প্রথমত যেটা আপনাদেরকে বললাম যে এই আমাদের যে সিলেবাসটা আমরা আজকে এত বছর পরে আবার একটা নতুন সিলেবাস পেলাম, তো ডেফিনেটলি এটা বলার অপেক্ষাই রাখে না যে পুরনো সিলেবাসের বেশ কিছু জিনিস বাদ গিয়েছে এবং নতুন কিছু জিনিস ঢুকেছে। সাম contents has been removed and some other points have been incorporated, তো সেইগুলো আমরা আলোচনা করব। আর হচ্ছে বেসিক আউটলাইন কিছু কিছু যেগুলো নতুন টপিক ইন্ট্রোডিউসড হলো, সেগুলো হয়তো এরকম মানে আমরা মনে করছিলাম এরকম হতে পারে যে আমাদের অনেকের কাছেই, আমার কাছে তো ছিল কিছু কিছু পয়েন্টের প্রশ্ন যে এই টপিকটায় তাহলে এক্স্যাক্টলি কি পড়াবো। অনেক কিছু পড়ানো যেতে পারে, অত ডিটেলসেই কি যাব নাকি অল্প একটা কোনো ফ্রেমওয়ার্ক আমাদের সামনে থাকলে সুবিধা হয়। তো সেইগুলো আমরা যতদূর সম্ভব ভেবেছি সেই, এবং শুধু আমাদের দুজনের ভাবনা নয়, এখানে আপনাদের একটু বলেই রাখছি যে আমরা সিলেবাস কমিটি যা তৈরি হয়েছিল তাদের এক্সপার্টদের সাথে কথা বলে আমরা একটু জেনে নিয়েছি যে কি কি ভাবে তারা ভেবেছেন এবং কি পড়ালে আমাদের
এই ক্লাস 2 লেভেলের সুবিধা হবে সেইগুলো আপনাদের সামনে আমরা রাখবো। আচ্ছা, প্যাটার্ন অফ কোয়েশ্চেন তো অলরেডি আপনারা বোধহয় খানিকটা পেয়েছেন। কাউন্সিল তো নোটিফিকেশনের মাধ্যমে আমাদের জানিয়ে হচ্ছে যে তারা প্রতিটা বিষয়েরই মডেল কোয়েশ্চেন বইটা বের করে ফেলেছে, মানে একসাথেই সব কটা কোয়েশ্চেন আছে। আমরা সেট 3 এর যে বই পাবো, মানে পেয়েছি হয়তো হাতে অনেকেই, সেখানে দেখবো যে সোশিয়োলজির মডেল কোয়েশ্চেন আছে, আমাদের সামনেও কিছু কোয়েশ্চেন্স আছে, স্লাইডেও কিছু কোয়েশ্চেন আছে থাকবে, সেগুলো আপনারা মানে আলোচনা করব, দেখতে পাবেন। আর হচ্ছে প্রজেক্ট ওয়ার্কের কথা বললাম যে কিছু ক্লারিফিকেশনস আছে, সেগুলো উই উইল ডিসকাস গ্র্যাজুয়ালি। আর হচ্ছে যে কিছু এফএকিউস থাকবে, সেগুলো নিয়ে আলোচনা করব। ম্যাম, ওভার টু ইউ, আপনি যদি একটুখানি বলেন। আচ্ছা, নমস্কার সবাইকে, ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউ। নাও আমরা ফার্স্ট একটু ডিসকাশন করব হোয়াট ইজ নিউ ইন দিস নিউ সিলেবাস। এই যে নিউ সিলেবাস কথাটা বলছি, এটা কেন নিউ? নিউ এর ফার্স্ট জিনিস হচ্ছে যে আমাদের স্টেট এডুকেশন পলিসিতে এই সেমিস্টার সিস্টেমের কথা বলা হয়েছে 11-12-এ। তো সেই জন্য এই সেমিস্টার সিস্টেমটা একদমই নিউ, কেন কোনো ছেলে মেয়েই আজ পর্যন্ত তারা এই সেমিস্টার সিস্টেমের সঙ্গে ইউজ টু ছিল না। এবং এই সেমিস্টার সিস্টেমের যে এমসিকিউ প্যাটার্নের যে কোয়েশ্চেন্সগুলো এবার আসবে, সেগুলো আগে ওরা এমসিকিউ করেছে নিশ্চয়ই। এবছরের যে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তারা সেমিস্টারে তারা এমসিকিউ কোয়েশ্চেন্স করেছেন ঠিকই, কিন্তু এই এমসিকিউ কোয়েশ্চেনে একটু ধাঁচগুলো একটু অন্যরকম। তারও একটা নোটিফিকেশন আপনাদের কাছে কাউন্সিলের এন্ড থেকে গেছে। এছাড়া আমরা এই যে এখানে এই যে ওরিয়েন্টেশনটা করছি, এই ওরিয়েন্টেশনের মাধ্যমে আমরা যেমন ইন্টারাকশন করছি, তেমনি ছেলেমেয়েরা যে সোশিয়োলজি নিয়ে পড়ে সেই বিষয়টির সঙ্গে যে তারা যেইখানে বসবাস করে বা ওয়্যার দে লিভ ইন, সেই রিজনের সঙ্গে তারা যেন নিজেকে রিলেট করতে শেখে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ছেলেমেয়েরা এই যে এই ইন্টারাকশনটা তাদের এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাজ ওয়েল এজ যা বুঝে আসছে, যা তাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করছে, সেটা ক্লাসরুমে টিচারের সঙ্গে তারা শেয়ার করছে, টিচার তার ভিউ পয়েন্ট তাদের সঙ্গে শেয়ার করছে। এই ইন্টারাক্টিভ সেশন কেন ক্লাসে সমস্ত ছেলেমেয়েকে ইনভলভ করে নিয়ে যেন ক্লাস চলে, তাহলেই কিন্তু প্রত্যেকটা বাচ্চার কাছে সোশিয়োলজি বার্তাটা ঠিকমতো যাবে। সেখানে অনেক রকম স্কোপ দেওয়া, যদি প্রেজেন্টেশন করতে হয়, গ্রুপ ডিসকাশন করতে দেওয়া, ডিবেট করতে দেওয়া, কেন বিষয়গুলির সঙ্গে যদি প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে রিলেট না করতে পারে, তাহলে কিন্তু সোশিয়োলজি পড়াটা বইয়ের মধ্যেই আটকে থাকবে। শুধু বই পড়লাম আর কিছু নাম্বার পেলাম তাই কিন্তু না। বই পড়লাম, নাম্বার পেলাম, তার সঙ্গে সমাজের যে প্রতিনিয়ত যে বিষয়গুলি ঘটে চলেছে বা সমাজের যে বিভিন্ন উপাদানগুলি রয়েছে, তাহলে সেইগুলোর সঙ্গে নিজেকে আমি রিলেট করতে পারছি কিনা, যেই জায়গায় আমি থাকি, যেই জায়গা থেকে আমি আসছি, সেই জায়গার সঙ্গে আমি আমার বইয়ের যে বক্তব্যগুলো সেগুলোকে আমি কোথাও একটা যোগাযোগ স্থাপন করতে পারছি কিনা, এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমরা বারে বারে এই নিউ সিলেবাসে নিউ এরিয়াস বলতে কিন্তু এইটা, এবং সেটা খুব র্যাশনাল ওয়েতে কন্টেম্পোরারি এখন প্যাটার্ন যেটা, সেই অনুযায়ী সিলেবাসটা আমরা তৈরি করার চেষ্টা করা হয়েছে কাউন্সিল এখান থেকে। এবং একটা বড় কথা হচ্ছে কনটেক্সচুয়ালাইজ উইথ দ্য এনভায়রনমেন্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, যখন ছেলেমেয়েদের পড়ানো হবে তারা যেন কনটেক্সচুয়ালাইজ করতে পারে এবং ফ্যামিলিয়ারিটি পায়। সবকিছু যে ফ্যামিলিয়ারিটি পাবে তা না, এমন কোনো হয়তো ঘটনা হতেই পারে যেটা কিনা বিদেশে ঘটেছে, এখানে আমাদের ঘটেনি, বা তার কাছে জানা নেই, হতেই পারে। তাকে তাহলে সেই কনসেপ্টের সম্বন্ধে ফ্যামিলিয়ার করা, বা সেরকম অ্যালাইক কিছু ঘটেছে কিনা তার রিজনে, তার সঙ্গে সে যাতে ফ্যামিলিয়ার করতে পারে। এই কনসেপ্ট শেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র কিছু জিনিস শিখলাম আর মানে মুখস্থ করলাম আর কিছু পরীক্ষায় লিখে দিলাম, এইটা নয়। এই কনসেপ্ট লার্নিং এর মধ্যে হৃদয়ঙ্গম করার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। মানে প্রত্যেকটা ছাত্রছাত্রীর ক্ষেত্রে, ক্লাসের কিছু ছেলে মেয়ে যারা সবসময় ভালো থাকে, তারা সবসময় পড়াশোনা করে, কিন্তু ক্লাসের সব ছেলে মেয়েকে আমি তার মধ্যে ইনভলভ করতে পারলাম কিনা, এটা কিন্তু দেখার আমাদের সময় এসছে। এবং আগেও যেটা ছিল, এখন এটা আরও জোরদার বিষয়টার উপর করা হচ্ছে। এবং সেই কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সঙ্গে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, এই জন্যই কন্টেক্সচুয়ালাইজ উইথ দ্য এনভায়রনমেন্ট তখনই সম্ভব হবে যদি তার লার্নিং বাই ডুইং বা এই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন যদি সে করতে পারে। সুতরাং এই কোরিলেশনটা এস্টাবলিশ করতে আমরা মাস্টারমশাইকে আমরাও নিজেরাও নিজেদের ক্লাসগুলোতে স্কুলগুলোতে চেষ্টা করছি, সেই একই প্রয়াস নিশ্চয়ই আপনারাও করছেন, সেটা নিয়ে ডিসকাশন করার জন্য এখানে এসেছি। এটা হচ্ছে নিউ ইন দ্য নিউ সিলেবাস। আচ্ছা, আর একটু সেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমরা দেখতে পেয়েছি আমাদের মধ্যে এই সেশনে সোশিয়োলজির টিচাররা স্কুল থেকে নানান রিজিয়ন থেকে আছেন। আমরা একটু জাস্ট অ্যাকনলেজ করে নিচ্ছি তাদের উপস্থিতি।
আমাদের মধ্যে আমরা পেয়েছি এই প্রোগ্রামটাতে এসে উপস্থিত হয়েছেন থ্রু অনলাইন দার্জিলিং হিলস, দার্জিলিং প্লেন্স থেকে স্যারেরা ম্যাডামরা আছেন, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, অবভিয়াসলি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম অ্যান্ড অবভিয়াসলি হুগলি, কলকাতা তো আছেই। মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের সব জেলা থেকেই আছেন টিচাররা। তো আমরা গোটা সেশনটাতে এক্সপেক্ট করব যে মানে তাদের কাছে যেন আমরা যেটা পৌঁছে দিতে চাইছি সেটা ইজিলি পৌঁছে যায়, এবং যারা কোনো কারণে কারণেই হয়তো আজকের এই অনলাইন ওরিয়েন্টেশন প্রোগ্রামটা জয়েন করতে পারেননি, তারা যেন তাদের বন্ধু বান্ধব বা ফ্রেটার্নিটির লোকের কাছ থেকে যা যা জানবার সেটা জেনে নেন। এবং অবভিয়াসলি আরও এটা এখানে বলে রাখি, যদিও বলাটা বাহুল্যই বটে, যে আপনারা জানেন কাউন্সিলের ওয়েবসাইট নিজস্ব আছে, কাউন্সিলের ফেসবুক পেজ আছে, আর ইউটিউব চ্যানেলও লঞ্চ করেছে কাউন্সিল রিসেন্টলি। তো এই ভিডিওগুলো পুরোটাই হয়ে যাওয়ার পর হয়তো 1-2 দিনের গ্যাপে ওখানে আপলোড করে দেওয়া হবে। আমরা সবাই বারে বারে ফিরে গিয়ে আমাদের ক্ল্যারিফিকেশনসগুলো ওখান থেকে জেনে নিতে পারব। এই স্লাইডটায় আপনারা যেটা দেখছেন সেটা তো আমরা অলরেডি জানি, একটা জাস্ট জানিয়ে রাখা, মনে করিয়ে নেওয়া নিজেদেরকে যে আমরা সেমিস্টার 1 and 3 যেটা এমসিকিউ বেসড কোয়েশ্চেন্স পাবো সেইটার জন্য দুটো বছরই 11 ক্ষেত্রে এবং 12 ক্ষেত্রে পাবো হচ্ছে মে টু অক্টোবর এই পিরিয়ডটা, আর সেমিস্টার 2 and সেমিস্টার 4 যেটা এসিকিউ ডিকিউ কোয়েশ্চেন্স থাকে, অর্থাৎ বড় প্রশ্ন উত্তর লিখতে হবে যে পরীক্ষাগুলোতে, সেই দুটো সেমিস্টারের জন্য আমরা পাবো নভেম্বর টু এপ্রিলের এই গ্যাপটা। চলে আসছি ক্লাস 11-এর সেমিস্টার 1 and 2 পরপর আলোচনা করব সেই জায়গাটাতে। এইটাকেই আমরা আসলে প্যারাডাইম শিফট হিসেবে বলতে চেয়েছি, যে একদম যে পুরনো সিলেবাস ছিল, যেটা গ্র্যাজুয়ালি যদি আমরা এডুকেশন পলিসিগুলো দেখি, আমরা দেখব যে প্রথমে টিচার ওরিয়েন্টেড ব্যবস্থা ছিল, তারপর ইট হ্যাজ কাম টু দ্য notion of content oriented syllabus. Now after the NEP 2020 এই ফোকাসটা পুরোটাই চলে এসেছে এখন স্টুডেন্টদের ওপরে, স্টুডেন্ট ভিত্তিক যে একটা ডিজাইন, কোর্স ডিজাইন, সেইটার দিকে আমরা চাইল্ড সেন্ট্রিক একটা ব্যাপারে আমরা জোর দিচ্ছি। সেইটারই রিফ্লেকশন কিন্তু আমরা রাখতে চেয়েছি, দেখেছি যে আমাদের এই নতুন সিলেবাসটা সোশিওলজিতে আছে। তো এইখানে দুটো যে ভাগ আমরা দেখতে পাচ্ছি সেটা ম্যাম আলোচনা করবেন, যে 11-এর পার্টে কোন কোন জিনিসগুলো আমরা একদম বাদ দিচ্ছি, যেটা আর মনে করছে না আমরা এক্ষুনি +2 লেভেলেই জেনে ফেলবার দরকার আছে। অনেকটা বোঝা স্টুডেন্টদের ক্ষেত্রে বেড়ে যায় অনেক সময়, তো সেই ব্যাগেজটাকে আমরা একটু সরিয়ে রেখে নতুন কি কি জিনিস আরেকটু ইন্টারেস্টিং ওয়েতে ওদেরকে পড়াতে পারবো, যেটুকু না জানলেই নয় এরকম ভাবে আর কি, যাতে কলেজ লেভেলে ওরা যদি এই সাবজেক্টটা নিয়ে প্রসিড করে সেখানে ওদের একটা বেসিক ধারণা মাথায় থেকে যায়। মনে রাখতে হবে অনেকগুলো জিনিসই কিন্তু আমরা এমসিকিউর জন্য করবো পড়াবো আর কি বাচ্চাদেরকে, সেখানে প্রচন্ড জোর দিয়ে ভীষণ ডিটেলসে ভেতরে গিয়েই জানতে হবে এরকমটা ডেফিনেটলি নয়। এটা আমরা নিজেদের জন্য তো বলছি, এবং যদি কেউ কমিউনিকেট করেন যারা বইপত্র বের করবেন সেরকম লোকজনের সাথে, তাহলে তাদের কাছেও এটা স্পষ্টভাবে রাখা দরকার আছে, দ্যাট the entire book should not be written in such a way that it would burden the load on the students। খুব ডিটেলসে কোথাও যাব না, যেগুলো না গেলেই নয় আর কি। আচ্ছা, এই স্লাইডটা যেটা বলছিলাম যে some topics have been removed from the old syllabus and some topics have been introduced into the new syllabus। এইটা ম্যাম একটুখানি আপনাদের সামনে আলোচনা করে দেবেন। থ্যাংক ইউ ঈশিতা। আচ্ছা, এখানে আমরা যে টপিকসগুলো আমরা আগের সিলেবাসে পড়তাম, এবছর অবধি 2024 অবধি আমাদের তো ক্লাস 12-এর আগের সিলেবাসটাই যাচ্ছে, তো সেই অবধি যা পড়িয়ে এসছে, আমাদের প্রথম দিকে একটা থাকতো সোশিওলজিক্যাল পার্সপেক্টিভস, যেমন তার মধ্যে ফাংশনালিজম, কনফ্লিক্ট থিওরি, ফেমিনিজম, পোস্ট মডার্নিজম, আরও অনেকগুলো বিষয় ছিল। তো আমরা একটু জাস্ট জায়গাগুলোকে, জাস্ট এরিয়াসগুলোকে একটু ফোকাস করে যাচ্ছি। তারপরে সেখানে স্ট্যাটিস্টিক্যাল টুলস, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা, তারপরে ইকোনমি অ্যান্ড ইটস টাইপস, পলিটিক্স অ্যান্ড স্টেট, এই রিলিজিয়ন, ম্যাজিক সায়েন্স, এই বিষয়গুলো আমরা এবার রাখছি না, রাদার সেখানে একটু নতুন ভাবনা চিন্তা, একটু অন্য আঙ্গিকে বিষয়। তো কিছু জায়গাতে একদমই বেসিক, সেটা তো সবাইকেই জানতে হবে, সেটা তো কখনোই কোনো সিলেবাসেই সেটাকে আমরা বাদ দেওয়া যায় না, এক্সক্লুড করতে পারি না। তাই
সেই জায়গাগুলো একটু ভেবে, এবং নতুন নতুন অনেক টপিকস উঠে আসে বা যেই আঙ্গিকে একটু ভাবতে পারে ছেলেমেয়েরা, যেটার কথা আমরা ভেবেছি, সেই জিনিসটা এখানে একটু আমরা ইনক্লুড করেছি। আর যেমন আমরা যেমন ফার্স্টের দিকে আমরা যদি চ্যাপ্টার ওয়াইজ যাই, ফার্স্ট ইউনিটে আমরা যেটা হোয়াট ইজ সোশিওলজি, সোশিওলজিক্যাল ইমাজিনেশন, এটা তো আমাদের ছিল। হ্যাঁ, একটু জাস্ট বলে নিই, যদি সম্ভব হয় আপনারা সোশিওলজির সিলেবাসগুলো কিন্তু হাতের সামনে রাখবেন, তাহলে আমরা যেভাবে বলছি হয়তো কমিউনিকেট করতে অনেকটা বেশি সুবিধা হবে। কারণ এখানে একটু স্কোপটাও আমরা ডিসকাস করছি, আপনারাও শুনুন, পরে ইন্টারাকশন সেশনে আমাদের সঙ্গে কথা বলবেন। আমরা হোয়াট ইজ সোশিওলজি, সোশিওলজিক্যাল ইমাজিনেশন, সি রাইট মিলসের ওই ট্রাবলস ইস্যুস, এই বিষয়টি, এবং সোশিওলজিক্যাল ইমাজিনেশন বোঝাতে গিয়ে যেন রিলেট করতে পারে, কনটেক্সচুয়ালাইজ করতে পারে দৈনন্দিন জীবনের সঙ্গে, সেই জায়গাটা একটু দেখবেন, যাতে বাচ্চারা সেই ধরনের একটা থিঙ্কিং আউট অফ থিঙ্কিং প্যাটার্নটা, পার্সপেক্টিভটা যেন বাচ্চাদের মধ্যে সুন্দর করে ডেভেলপ করে, সেটা একটু দেখবেন। তারপরে এই রিলেশনশিপ অফ সোশিওলজি উইথ আদার সোশ্যাল সায়েন্স আমাদের আগেও ছিল, যেরকম ছিল। হ্যাঁ। তো এমার্জেন্স অফ সোশিওলজি, ফ্রেঞ্চ রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এনলাইটেনমেন্ট, এগুলো তো আমাদের আগেও ছিল, নতুন করে আর কিছু না। আবারও বলছি, মানে ম্যাম কথার মাঝেই বলছি, মনে হচ্ছে বলার যে এইগুলোতে কিন্তু অত্যন্ত জোর দিয়ে, মানে বইতে হয়তো অনেকটাই থাকবে, কিন্তু আমরা জাস্ট মানে পয়েন্ট পয়েন্ট করে ওদের বোঝানোর চেষ্টা করব যে সেই সময়ের গল্পটা কি ছিল, কোন কনটেক্সট থেকে সোশিওলজি হ্যাজ এমার্জ, আর তারপরে আমরা কিভাবে সেটার একটা এক্সপ্যানশন দেখছি। বাস মানে এখান থেকে কিন্তু আমরা আগে যেভাবে পড়াতে অভ্যস্ত ছিলাম, আমাদেরও কিন্তু রিসোশালাইজ করতে হবে একটুখানি নিজেদের, যে অতখানি এক্সপ্লেন করে করে বললাম কিন্তু সেইটা যেন মানে পরীক্ষার কথা মাথায় রেখে করাবো এরকম নয়, ওটা জানবার জন্য, মজার জন্য আগ্রহটা যাতে তার জন্মে যায়, সেইটুকু বোঝানোর মতন করেই রাখবো। এবং ক্লাসে পড়াতে কি এরকম ঘটনা আপনারা সাইট করতেই পারেন, যেটা কিনা একটা কোনো ঘটনা, কোনো একটা পেপার কাটিং, বা কোনো একটা জায়গায় কোনো কিছু ঘটেছে, বা কোনো একটু অন্যরকম করে ভাবনার জায়গা কোথাও একটা পেয়েছেন, সেরকম আউট অফ দ্য বক্স কিছু থিঙ্কিং, সেরকম আপনারা ক্লাসে ছেলেমেয়েদের দিতেই পারেন, বা একটা প্রেজেন্টেশন দিতে পারেন। তাহলে হয় কি, যেটা পড়ছে বইয়ের সঙ্গে ওরা নিজেদেরকে রিলেট করতে পারে, শুধু না ওরকম ইন্টারেস্টও পায়। ক্লাসে সব বাচ্চাকে আপনি ইনভলভ করতে পারবেন। দেখবেন যে বাচ্চাটি লাস্টে একদম কথা বলে না, কোনো কথা বলতেই চায় না, বারে বারে জিজ্ঞাসা করলেও পারে না, কিন্তু সে এই বন্ধুদের একটা পিয়ারের যে একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, সেখানে সে হয়তো তার একটা কিছু বক্তব্য নিয়ে এসে আপনার কাছে হঠাৎ করে উপস্থিত হবে, যেটা আপনার কাছেও দেখবেন খুব ভালো লাগবে। এবার তারপরে আমরা দিয়েছি ফাউন্ডিং ফাদার্স অফ সোশিওলজি। এখানে আমরা বেসিক্যালি তিনজনকে রেখেছি। অগস্ট কোথকে ল অফ 3 স্টেজেস আমরা সকলেই জানি, সেই বিষয়টি 3টে লকে ডিসক্রাইব করা, কোন বইতে লিখেছেন। এমিল দুর্খেমের ডিভিশন অফ লেবার, বেসিক দুটো ধরনের সলিডারিটি বা সেখানে লজের বক্তব্য, অ্যানোমি, অ্যালিনেশন, অ্যানিমি কনসেপ্টটা বললেন। তারপরে ম্যাক্স ওয়েবার প্রোটেস্ট্যান্ট স্পিরিট অফ ক্যাপিটালিজম, এটারও একটু জাস্ট ব্রিফ একটা বলে আউটলাইন দেব দিলেন। জায়গা। আর এই সোশিওলজির সায়েন্স তো আগেও ছিল, সেটা তো আমরা আগেও দিয়েছি। এবং সোশিওলজি বিজ্ঞান কি বিজ্ঞান না, এই যে ডিবেটটা, এইটা ক্লাসে ডিসকাস করি। তো এরকম ক্লাস ডিসকাশনের সঙ্গে সঙ্গে কোনো সময় ক্লাসে 5টা মিনিট একটু আলাদা করে নিয়ে যদি একটু অন্যরকম করে কিছু একটা বিষয়, ধরুন গতকাল ঘটেছে কোনো একটা বিষয়, আপনার মনে হলো এটা একটু ছেলেমেয়েদের সামনে তুলে ধরি, বা ছেলেমেয়েদের এটা নিয়ে কিছু বলতে বলি, সেটা আপনি বলতেই পারেন। বা ওদের একটা টপিক দিয়ে দিলেন, বললেন যে এটা একটু ভেবে আয়, তো 2 দিন পর আপনি সেটাকে একটা সময় করে ক্লাসের মাঝখানে একটু সময় করে 5-10 মিনিট বার করে আলোচনা করতে পারেন, বা কিছু একটা লিখতে দিতে পারেন, যে কোনো একটা কিছু, বা কোনো একটা কিছু ওদের মতো করে ওরা প্রেজেন্টেশন আপনার কাছে দিই। সুতরাং এই সুবিধাগুলো আপনারা ভাবতেই পারেন। আমরা তবে চলে আসি ইউনিট 2তে। ইউনিট 2তে হচ্ছে বেসিক সোশিওলজিক্যাল কনসেপ্টস। এখানে কিন্তু জিনিস খেয়াল রাখবেন, সিলেবাসের মধ্যে লেখা আছে অনলি কনসেপচুয়াল আউটলাইনস টু বি ডিসকাস। একদম এই জায়গাটায় একটু প্লিজ কাইন্ডলি অ্যাডহেয়ার টু হোয়াট ইট হ্যাজ বিং সেড। এই কনসেপচুয়াল আউটলাইন ইজ টু বি গিভেন, মানে এর বাইরে প্রচুর জিনিসে ভারাক্রান্ত করে ছেলে মেয়েদের প্রথমেই দিয়ে দিলাম, তার বিষয়টি ভীষণ কঠিন, বিষয়টি দেখলেই ভয় লাগে, এরকম যেন ব্যাপারটা না হয়। এটা কিন্তু অনেক সময় বিষয়টিকে বোঝবার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এটা বারবার করে আমরা, কারণ বেসিক কনসেপ্টস গুলো আপনারা দেখতেই পাচ্ছেন, যারা লট অফ টপিকস, ঠিক আছে, এবার সেই প্রত্যেকটা টপিকের প্রোজ অ্যান্ড কনস, তার ক্যারেক্টারিস্টিক্স, অন্যটার সাথে তার কম্প্যারিজন, এই এতটাই মানে প্রচন্ড জোর দিতে হবে। বারবারই বলছি, এরকমটা নয়, জাস্ট বাচ্চাটা মানে আমাদের স্টুডেন্টরা যেন একটা রিলেট করাতে পারে। আচ্ছা কমিউনিটি মানে তাহলে এইটাই আমার কমিউনিটি। আচ্ছা কমিউনিটি, তাহলে ফেসবুক কমিউনিটিকে আমি কিভাবে এটার সাথে মিলাতে পারছি কি পারছি না, দিস টাইপ অফ থিংস হচ্ছে কিনা। হ্যাঁ, এবার তার মধ্যে সোসাইটি স্ট্রাকচার প্রসেস, সেটা যেভাবে একাডেমিক্যালি পড়াতে হবে সেই একাডেমিক্যালি পড়াবেন।
সোসাইটির বেসিক ডেফিনেশন আমরা যেটা আমরা কাইভার পেজ পড়ে এসেছি বা ডেফিনেশনগুলোকে সুন্দর করে একটু বলবেন অবশ্যই। সেখানে স্ট্রাকচারাল ভাবে সোশিয়োলজি ফ্রম দ্য স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ, ফ্রম দ্য প্রসেস পয়েন্ট অফ ভিউ বলবেন। প্রসেসে আমাদের যে বিভিন্ন স্কলার্সদের ভিউ পয়েন্টস আছে সেগুলোকে একটু আউটলাইন করে বলবেন। কমিউনিটি অ্যাসোসিয়েশনে একটু ডাইভার্জেন্ট থিঙ্কিংও কিন্তু সব ক্লাসের মধ্যে কিন্তু প্রমোট করবেন। শুধুমাত্র পড়াটা থিওরিটিক্যালি পড়ে গেলাম বা পড়াটা শুধুমাত্র কিছু কনসেপ্ট দিয়ে পড়ে গেলাম, আর কিছু মুখস্থ করে লিখে এলাম, আর নাম্বার পেয়ে নিলাম, ব্যাস আমি 40 পেয়েছি মানে প্রচুর পেয়ে গেলাম, তা নয়। কিন্তু তার সে যদি 40 পায় তাহলে তার কিন্তু তার নিজস্ব যে জ্ঞানের যে তার যে আধারটি সেটাও যেন সেই মতো করে সেই প্যারালালি যেন সেখানে পরিপূর্ণ হয় সেটা দেখতে হবে, ঠিক আছে। এবং সেখানে কমিউনিটি অ্যাসোসিয়েশন ক্ষেত্রে একটু শুধুমাত্র বেসিক কনসেপ্ট না দিয়ে তার মধ্যে ডিফারেন্সেসগুলো পড়ানো, আমরা আগেও পড়িয়েছি, সেটা আসবে। অ্যাসোসিয়েশন কোনগুলো অ্যাসোসিয়েশন, কোন জায়গাটা এক্সাম্পল, তার চেনা জানা কোন অ্যাসোসিয়েশন এক্সাম্পল দিতে বলুন সেরকম বলতে পারেন। তারপরে সোশ্যাল ইনস্টিটিউশন শুধু কনসেপ্ট কেন ইনস্টিটিউশনে এই পোর্শনটা না আমরা পরে আবার একটা সেমিস্টার 2-তে আছে, সুতরাং এখানে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দিন যাতে পরে যখন আপনি রিলেট করাবেন সেমিস্টার 2-তে গিয়ে তখন ওদের বুঝতে ধরতে অসুবিধা হবে না। সেখানে আপনি যেভাবে বলা আছে সিলেবাসকে আপনি এগিয়ে নিয়ে চলুন, কিন্তু এখানে সোশ্যাল ইনস্টিটিউশনে প্রচুর টাইপস বলে কোনো দরকার ভারাক্রান্ত করবেন না। তারপরে অর্গানাইজেশন কনসেপ্ট, সেখানে বললেন সোশ্যাল গ্রুপস, শুধু কনসেপ্ট না, গ্রুপসের তো ক্লাসিফিকেশন বলতেই হবে, প্রাইমারি সেকেন্ডারি মানে যেগুলো জানি আমরা পড়িয়ে এসেছি। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের ক্ষেত্রেও দেখুন এখানে আমরা প্যারাডাইমেটিক শিফটও বলেছি যে টাইপস অফ স্ট্র্যাটিফিকেশন জাস্ট নামগুলো জানে নেন বা একটু হালকা আইডিয়া, একটা বেসিক আইডিয়া দিলেন, কিন্তু তার প্রচুর ডিটেলসে গিয়ে সেই জায়গাটায় আসবেন না। বরঞ্চ স্ট্র্যাটিফিকেশনটা কেন হচ্ছে, স্ট্র্যাটিফিকেশনের রিলেশনশিপ উইথ ইনইকুয়ালিটি এইটাতে জোর দেন, এই জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ইনইকুয়ালিটি কোথায় কোথায় তারা দেখতে পায়, তাদের বাড়িতে কোথায় পায়, তাদের পারিপার্শ্বিক জায়গায় কোথায় পায়, অসাম্য তাকে কিভাবে এফেক্ট করেছে, এটা একটা ধরুন একটা লাইফ এক্সপিরিয়েন্সের মধ্যে নিয়ে আসতে পারেন। যে বলুন একটা বাচ্চাকে কোনো নেগেটিভ বলতে বলুন, যে তার পার্সোনাল নেগেটিভ হতে পারে বা তার চেনা জানা কারো নেগেটিভ হতে পারে, সবসময় পার্সোনালাইজ করতে হবে তা না, তার চেনা জানা জায়গা থেকে সে কোথাও একটা এমন ইনইকুয়ালিটি স্টোরি তার মনে স্পর্শ করেছে, সেটা তুলে আনুক, সেটা সাহিত্য থেকেও বলতে পারে বা সেটা মানে একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ ক্লাসে আনলে বাচ্চারাও ভালোবাসবে। বাচ্চারা কিন্তু সেভাবে তাদের কাছে বার্তা পৌঁছলে তারা নিশ্চয়ই তাদের বক্তব্য নিয়ে আপনার কাছে আসবে। হ্যাঁ, এটা পড়াতেই বলা যায় স্ট্র্যাটিফিকেশনের ইনইকুয়ালিটির জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ডিফারেন্সিয়েশনের বিষয়টি ভালোভাবে ইম্পর্টেন্ট, এবং ইনইকুয়ালিটি কোথায় কোথায় রয়েছে তার বিভিন্ন রকমের এক্সপ্রেশনসগুলো, বা ইকুয়ালিটি, কমপ্লিট ইকুয়ালিটি কি কখনো পসিবল? কিন্তু আমরা তো সব জায়গায় ইকুয়ালিটির কথা বলি, তাহলে সাম্যতা কি সত্যি সম্ভব? নাকি সাম্যতা আমরা বইতেই লিখি, অসাম্যতাটাই শুধু দেখি? এই যে একটা প্যারাডক্সিক্যাল সোসাইটাল যে আমরা রিয়ালিটি দেখে যাই, সেই বিষয়টিকে একটু করুন, সেই জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কেন সেটাই বেশি ওর মাথায় থাকবে। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের জিনিসটি তাহলে ও রিলেট করতে পারবে, শুধুমাত্র কিছু বইয়ের ফিচার্স কি, মেরিটস কি, এগুলো তো বলবেনই, একাডেমিক ডিসকাশন তো রাখবেন। মানে ইন্ডিয়ান কনটেক্সট যেহেতু আমাদের স্বীকার করবার কোনো প্রশ্নই উঠছে না, তার ফলে এই স্ট্র্যাটিফিকেশনে আপনারা ওয়ার্ডার সিস্টেমটা একটুখানি আউটলাইন বলে নেবেন, মানে যারা বই টই করবেন তারাও মাথায় রাখবেন যে এই জায়গাটায় অন্তত আমাদের যেটা ইন্ডিয়ান সোসাইটির স্পেশাল ফিচার হিসেবে আমরা বার্ন অ্যান্ড কাস্ট দেখছি, সেইটা যেন এখানে ইন্ট্রোডিউসড হয় এই স্ট্র্যাটিফিকেশনের চ্যাপ্টারে, এইটা একটু মাথায় রাখবেন। কারণ পরে আপনারা দেখিয়েছেন অলরেডি যে আমাদের সিলেবাস তো আপনারা পেয়েছেন অনেকদিন আগেই, মানে পরে কাস্ট ইত্যাদি নিয়ে আলোচনা কিন্তু আছে, যেগুলো ইলাবোরেটিভ আনসার্স করতে হবে, তো এখানে একটা ইন্ট্রোডাকশন দিয়ে রাখলে ওটা সুবিধাই হয়। নেক্সট তারপরে ধরুন আছে ইউনিট 3-তে আমরা যাচ্ছি, আচ্ছা না ইউনিট 2-তে আর লাস্টের দিকে মেথডস আছে, সোশ্যাল ইনভেস্টিগেশনস আছে, এইটা একটুখানি দেখতে হবে মানে আমরা আগে যেভাবে পড়াতাম ধরুন খুব ডিটেলসে হোয়াট ইজ সোশ্যাল রিসার্চ, দ্য স্টেপস অফ সোশ্যাল রিসার্চ, তারপর তার টুলসগুলো, এগুলো অনেক ডিটেলসে পড়তাম উইথ দি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিটিক্যাল টুলস, সেই দিকটা একদম বাদ হয়ে গেছে, এটা তো আপনারা দেখতে পেয়েছেন, মানে কোনো স্ট্যাটিস্টিক্সের দিকে আমরা যাচ্ছি না,
শুধু একটা ফর্মাল ইন্ট্রোডাকশন যে হ্যাঁ গবেষণা করা যায়, করি আমরা, তোমরাও ভবিষ্যতে করবে, তাহলে জানতে তো হবে যে কাকে সামাজিক গবেষণা বলে, হোয়াট ইজ সোশ্যাল রিসার্চ, কিভাবে সোশ্যোলজিতে কোন কোন টপিক কোন কোন জায়গা থেকে রিসার্চ হতে পারে, তুমিও করতে পারো, আসলে করবে ইনফ্যাক্ট সেমিস্টার 2-তে গিয়ে সেমিস্টার 4-এ গিয়ে, তার জন্য তোমাকে যতটা জানতে হবে সেই জানাটা এই জায়গাতে দরকার। এবং সেখানে কি কি মানে একদম বেসিক কথাটা ওদের সাথে আলোচনা করা সিলেবাস অনুযায়ী, যে দুটো মেন টাইপে করতে পারো, সার্ভে করতে পারো অথবা হচ্ছে আপনার ফিল্ড রিসার্চ। এবার ফিল্ডটা মানে করবার স্কোপ হয়তো খুবই কম, তার ফলে আমরা জোর দিই সার্ভেটাতে, স্কুল লেভেলে তো ফিল্ডে গিয়ে কাজ করা ওরকম ভাবে পসিবল হয় না, তো সেইগুলো তার যে টেকনিক্সগুলো সেইটা এখানে জাস্ট আলোচনা করা হবে। এখানে একটা কথা বলে রাখি, এখানে আমরা তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের বিষয়টি রাখছি না, বা স্ট্যাটিস্টিক্যাল টুলসগুলোকেও রাখছি না, কিন্তু যখন ওরা প্রজেক্টটা করছে না তখন একটু রিলেট করিয়ে দেবেন যে কিভাবে ধরুন একটা কোনো ডেটাকে কিভাবে ইন্টারপ্রেট করতে হয় সেটা একটু ওখানে বুঝিয়ে দেওয়া, কিন্তু অঙ্কের পার্টে দিয়ে এসে তাকে কোয়েশ্চেনের মধ্যে ফেলা সেটা কিন্তু এখানে সম্ভবত এক্সপার্ট কমিটি রাখেনি। এইবার আরেকটা টপিকের এখানে রয়েছে সিলেবাসের মধ্যে সোশ্যাল চেঞ্জ। এই সোশ্যাল চেঞ্জ বিষয়টিও খুব ইম্পর্টেন্ট, কারণ সোশ্যাল চেঞ্জ কনসেপ্ট বলার সঙ্গে সঙ্গে কোনটা চেঞ্জ মানে চেঞ্জ কিভাবে হয় বা চেঞ্জ হতে গেলে কি কি ফ্যাক্টরস আছে, অনেক কিছুর সঙ্গে রিলেট করা যায়। যে আজকে যে আমরা হাইব্রিড মোডে ক্লাস করাই, এটা কি চেঞ্জ, বা না এটা পার্শিয়াল চেঞ্জ, বা টোটাল চেঞ্জ কাকে বলে, এরকম অনেকগুলো জায়গা তাদের মানে এই যে ঘটমান যে বহমান যে আমাদের যে বিষয়গুলির সঙ্গে এই চেঞ্জকে রিলেট করে বোঝানো, এটাও খুব দরকার। সোশ্যাল চেঞ্জের বেসিক কনসেপ্টের আউটলাইনটা দেবেন। কামিং টু চ্যাপ্টার ইউনিট 3, ইটস এ টপিক অন কালচার অ্যান্ড সোসাইটি। এখানে কালচার, মিনিং, ইম্পর্টেন্স, যেভাবে সিলেবাসটা এগোচ্ছে টপিক ওয়াইজ সেটা তো বললে, তবে কালচারের যে বিভিন্ন টাইপস, মেটেরিয়াল, নন মেটেরিয়াল, তারপরে পরে একটা কনসেপ্ট আছে কালচার ইজ এ নর্মেটিভ সিস্টেম, তার মধ্যে ইনস্টিটিউশন, ভ্যালুজ, মোস্ট, নর্মস, বিলিভস, এগুলো আমরা মোটামুটি আগে সিলেবাসে পেয়েছি, সুতরাং সেভাবেই পড়বেন। বরঞ্চ এই যে বারবার করে বললাম যে ফোকওয়েজ, মোরেস বা এইগুলো কোথায় কোথায় ব্যবহার হতো, বা এই কনসেপ্টগুলোকে টার্ম করেছেন সেগুলো শেখানো, বা ফোকওয়েজ কোনটা ফোকওয়েজ কখন মোরেস হচ্ছে, এই জায়গাগুলো একটু ওদের কাছে তুলে ধরা। এখানে আরেকটা জিনিসও বলার আছে যে কালচারের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ এটা খুব ইম্পর্টেন্ট মিডিয়াম, কালচার, সিম্বলস মানে ল্যাঙ্গুয়েজ, সিম্বল এগুলো ইম্পর্টেন্ট মিডিয়াম। এই জায়গাটা একটু বলতে হবে, কেন পরবর্তীকালে পরের টপিকটাতেও ওদের এই বিষয়টি থাকবে। সুতরাং এখানে একটু যদি হালকা করে একটা আউটলাইন দিয়ে দেন, তাহলে ওদের না পরের টপিকটা যেতে একটা লেভেল অফ এক্সপিরিয়েন্স নিয়ে তারা যেতে পারে। আর দেখছেনই আপনারা যে মানে সিলেবাসে কিন্তু দুটো খুব সুন্দর ইন্টারেস্টিং টার্ম এখানে আমরা পেয়েছি নতুন করে পড়ানোর সুযোগ হিসেবে, দ্যাট ইজ এথনোসেন্ট্রিজম আর জেনোসেন্ট্রিজম। এই দুটো কিন্তু এখন কন্টেম্পোরারি সোসাইটিতে যদি আমরা দেখি, কি আপনি মানে ভারতবর্ষের সমাজ বলুন আর বাইরের বিশ্বের কথাই বলুন, এই দুটো মানে কালচার পড়তে গিয়ে জানবো না এটা আর ভাবা যায় না। তার ফলে এই দুটো জিনিস ওই আবারও একদম বেসিক কথা হিসেবে, কি হোয়াট ইজ জেনোসেন্ট্রিজম, জেনোফোবিয়ার কনসেপ্ট থেকে যে মানে যেভাবে রিলেট করাতে পারি আমরা, হোয়াট ইজ এথনোসেন্ট্রিজম, কেন আমরা কিভাবে এথনোসেন্ট্রিক হয়ে পড়ি কোন সময়, এইগুলো একটু জাস্ট ধরিয়ে দেওয়া। আবারও বারবার মানে রাইডারের মতন করে বলছি যে ডু নট গো ফর মানে মাচ ডিটেলস, খুব বেশি দরকার নেই, একটা করে উদাহরণ যেটা ওরা নিজের জীবন থেকে রিলেট করাতে পারবে, আমাদের নিজেদের সোসাইটিকে এক্সপ্লেন করতে গিয়ে আপনার মাথায় স্পন্টানিয়াসলি যা আসছে সেটা আপনি আলোচনা করবেন, দ্যাটস ইট। আর এখানে আরেকটা পয়েন্টও আছে যেটা আমরা এখানে অ্যাড করেছি, সেটা হচ্ছে যে ম্যাস কালচার আছে, কাউন্টার কালচার। এই কাউন্টার কালচার জিনিসটা কি, where it differs from subculture, that is also very important, because subculture আর কাউন্টার কালচারে কিন্তু একটা বেসিক জায়গায় বেসিক ডিফারেন্স আছে, সেটা এক্সাম্পল দিয়ে বোঝানো কোনটা কাউন্টার কালচার হয় বা কোনটা কাউন্টার কালচার ছিল, বা কাউন্টার কালচার কোনো মুভমেন্টস কে আপনি নারেট করতে পারেন ক্লাসে, সেটা কেন কাউন্টার কালচার মুভমেন্ট হলো, এরকম কিছু বিষয়গুলোকে ক্লাসে নিয়ে আসবেন পড়ানোর সময়, তাহলে ওদের পড়ানোটা ওদের কাছে ইন্টারেস্টিং হবে এবং ওরা এই নতুন নতুন বিষয়গুলোর সঙ্গে বারবারে অবগত হবে। আর তারপরে মাল্টিকালচারালিজম, এই বিষয়গুলো নতুন নতুনভাবে আমরা এবারে সিলেবাসে দেখতে পাচ্ছি। এরপরে যেটা জায়গাটা ছিল কালচারাল ল্যাক তো ছিল, সেটা আমি আরেকবার বলে দিই। আর তারপরে ইউনিট 3 একদম শেষে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কালচার, পার্সোনালিটি অ্যান্ড সোসাইটি। এখানে পার্সোনালিটি গ্রো করতে গেলে বা পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কালচার এবং সোসাইটি কিভাবে ইন্টারটুয়াইন, এই জায়গাটাকে ভীষণভাবে বোঝাতে হবে, এবং তাদের জীবনের সঙ্গে তারা কিভাবে রিলেট করতে পারছে, এবং কালচার কিভাবে সোসাইটির সঙ্গে পার্সোনালিটিকে এফেক্ট করছে, শেপ করছে, এবং পার্সোনালিটি কিভাবে চেঞ্জ হচ্ছে, একটা মানুষের পার্সোনালিটি
কেন এক এক রকম হয়? একটা মানুষকে একটা কথা বলে সে শুনবে, আরেকটা লোক কেন সেটা শোনে না, সে কেন ডিফাই করে, সে কেন বারে বারে একটা কথাকে ডিফাই করে বলার সত্ত্বেও। এই জায়গাটা কিন্তু পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোথাও একটা তার একটা ডিফারেন্স নোটিসিয়েবল। সেই জন্য সেই জায়গাগুলো কেন হয়, হোয়াট আর দ্য ফ্যাক্টরস বিহাইন্ড দেম, দিস আর টু বি ফোকাসড while you are conducting the teaching learning transaction, the class ছেলেমেয়েরাও তাদের বক্তব্য নিয়ে আসবে একদম সেখানে। And the very next chapter is on socialization, which is very much related to the last thread of the previous one. যে কিভাবে কালচার সোশ্যালাইজেশনের মধ্য দিয়ে ট্রান্সমিটেড হয়, অ্যান্ড থ্রু সোশ্যালাইজেশন একটা বাচ্চা কিভাবে মানে সমাজের যে নর্মসগুলো সেটা আত্মস্থ করতে করতে বড় হয়। এগুলো তো আমরা জানি, এগুলো অনেক ডিটেলসেই আমরা পড়িয়েছি, সেগুলোই আপনারা রাখতে রাখতে যাবেন। সোশ্যালাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক, ইটস a very powerful tool as well. একদম It's a very powerful tool. Socialization is a process and the process is very powerful. এই প্রক্রিয়াটা যদি সঠিকভাবে ঘটতে পারে বাচ্চাদের মধ্যে ছোটবেলা থেকে, যেটা ছোটবেলায় ঘটানো দরকার, মানে পরবর্তীকালে যেটা কিনা আর রিটেক্স হয় না, কারণ সোশ্যালাইজেশন যদি ঠিক মতো না হয়, ওয়ান কান্ট টেক এনি রিটেক, এবং তার ফলশ্রুতি তখন সমাজকে বহন করতে হয়। সোশ্যাল অর্ডার, সোশ্যাল ডিসহারমনি সেখান থেকে আসে। এই জায়গাগুলোকে আর এইগুলো বলতে গিয়েই কিন্তু মানে আমাদের সেমিস্টার 2 তে ওই কনসেপ্ট কনফর্মিটি বিষয়টি বুঝতে পারবেন যে রিসোশ্যালাইজেশন, অ্যাডাল্ট সোশ্যালাইজেশন, হ্যাঁ, কমিউনিটি সোশ্যালাইজেশন, অর্গানাইজেশন সোশ্যালাইজেশন, এইগুলো একটু ছুঁয়ে যাবেন। কারণ কোয়েশ্চেন যখন করব আমরা পরে তো সেটা ডিসকাস করবই, অনেকবার অনেক রকম কোয়েশ্চেন তো তৈরি করতে হবে, তার ফলে এই কনসেপ্টসগুলো দিতে দিতে যাওয়াটাই ভালো। সোশ্যালাইজেশনের কনসেপ্ট ইম্পর্টেন্স, সোশ্যালাইজেশন অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশনে, মানে হোয়াট এভার সোশ্যালাইজেশন হ্যাপেন্স, ইন্টারাকশন ইজ দ্য মোড, ইজ দ্য ওয়ে, কারণ ইন্টারাকশন ছাড়া তো হচ্ছে না। সেখানে ল্যাঙ্গুয়েজ এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার ল্যাঙ্গুয়েজ কি শুধুমাত্র ভাষা, যে কথাটা আমি বলছি উইচ ইজ হার্ট, নাকি নন ভার্বাল বিষয়, জেস্চারের সেখানে ইম্পর্টেন্স কি, পশ্চারের ইম্পর্টেন্স কি, সাইলেন্সের ইম্পর্টেন্স কি, এই জায়গাগুলো বোঝাবেন, কারণ এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সোশ্যালাইজেশনের ক্ষেত্রে। একটা বাচ্চা সে কিভাবে ক্লাসে বসছে, কিভাবে সে কথা বলছে, বা একটি মানুষ কিভাবে আরেকটা মানুষের সঙ্গে ইন্টারাক্ট করছে, তার ফলে আরেকটা মানুষ তার জন্য সেই ইন্টারাকশনে কি রেসিপ্রোসিটি করছে, এগুলো কিন্তু এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বা ভার্বাল নন ভার্বাল এলিমেন্টসটা কিন্তু ম্যাটার করে। তো এই জায়গাটা বোঝানো। তারপরে এজেন্সিস কারা, এইটা তো এই প্রসেসটা তো হতে গেলে এজেন্সিস ছাড়া হয় না। এজেন্সিস কারা, কারা অথরিটেরিয়ান এজেন্সি, ইগ্যালিটেরিয়ান এজেন্সি, পিওর মানে কথাটার অর্থ কি, এরকম যেগুলো বেসিক কনসেপ্টসগুলো বোঝানোর দরকার। এরপর যে ফর্মেশন অফ সেলফ স্টেজেস, এই ফর্মেশন অফ সেলফ স্টেজেসের ক্ষেত্রে একটা কথা আমি বলে রাখি, আমরা আগের সিলেবাসে আমাদের থিওরিজগুলো ছিল, থিওরিজ অফ চার্লস হটন কুলে, লুকিং গ্লাস সেলফ, আর এটা ছিল মিডিয়া থিওরি অফ সেলফ। এবার এখানে থিওরিটা আলাদা করে কিন্তু বলা নেই, কিন্তু ফর্মেশন অফ সেলফ বলতে গেলে থিওরির প্রসঙ্গটা উঠে আসবে, কিন্তু সেটা ওই জানান দেওয়ার স্বার্থে সিলেবাসে কোয়েশ্চেন সেখান থেকে ওই কনসেপ্টটা থেকে একটা দুটো হতে পারে, থাকবে না, হ্যাঁ থাকবে না এরকম কেউ বলছে না, কি সেইটাই বেসিক সিলেবাসে বেসিক কোয়েশ্চেনের জায়গা নিয়ে নেবে না, বরঞ্চ ফর্মেশন অফ সেলফের যে স্টেজেস এই বিষয়টির উপর দরকার, কারণ কিভাবে অহংবোধটা একটা বাচ্চার মধ্যে গড়ে ওঠে, প্রত্যেকটা মানুষের মধ্যে গড়ে ওঠে, এই বিষয়টি বোঝা বেশি দরকার রয়েছে। তারপরে কালচারাল রিপ্রোডাকশন এন্ড কালচারাল ট্রান্সফরমেশন দিয়ে সিলেবাসটি শেষ হচ্ছে, সেটা ফার্স্ট সেমিস্টার এন্ড হচ্ছে। এবার ফার্স্ট সেমিস্টার প্রসঙ্গে আমাদের তো বেসিক্যালি এমসিকিউ, এবার এমসিকিউ তো আমরা আগেও করে এসেছি, পরেরটায় যাবো না, আগেই এটা পুরোটাও কভার করে নেব, কারণ স্লাইডস তো আরো পরে আছে। আচ্ছা তাহলে হ্যাঁ আপনি কভারই করেন, আমি আগেটা চলে। হ্যাঁ এইটাই এমসিকিউ। এবার এমসিকিউ ছাড়া তো এখানে আর কিছু নিয়ে নেই, এবং আপনারাও গাইডলাইনটা পেয়েছেন যে এমসিকিউ এমনি দেওয়া, এমনি নর্মাল ডাইরেক্ট এমসিকিউ দেওয়া ছাড়াও বিভিন্ন রকমের এমসিকিউ এখান থেকে আপনারা দিতে পারেন, সেটা ডিপেন্ড করছে কেস স্টাডি বেসড, ট্রু ফলস, ইভেন এখন যে অনেকগুলো পাঠ্যপুস্তক বইগুলো এসছে তার মধ্যেও সেগুলো কিছু কিছু নমুনা রয়েছে, তো সেগুলো দেখতে পারেন, সেগুলো আর আপনারা তো ওই কাউন্সিলের ডাইরেক্টিভটা পেয়েছেন যে 6-7 তারপরে এবার আপনি রিলেট করবেন কৃষিকার সঙ্গে কি কোনটা কোনটা দেবেন সেটা আপনি ঠিক করে নেবেন। তবে ওই যে গাইডলাইনটা মাথায় রাখবেন 50%, 30% আর 20%। এমসিকিউ কনস্ট্রাকশনের ক্ষেত্রে 50% ডাইরেক্ট, 30% অ্যাভারেজ আর 20% ফর দ্য অ্যাচিভার্স। এই জায়গাটা একটু মাথায় রাখবেন, কেন কাউন্সিল ডাইরেক্টিভে সেটা বলা আছে, সুতরাং কাউন্সিল গাইডলাইনটা সবসময় ফলো করবেন যখন কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করবেন। আমরা আরেকটু বিষয়ে পরে যাব, আমি একটু ঈশিতাকে আবার একটু এটাকে শিফট করিয়ে দিচ্ছি। ঈশিতা সেমিস্টার 2টা নিয়ে একটু বলুক, সেখানে আমাদের
বাকি বক্তব্যগুলো বলা হবে। আচ্ছা, 11 সেমিস্টার 2 যেটা আর কি, সেইটায় ধরুন ইউনিট 5 আমাদের আছে সোশ্যাল ইনস্টিটিউশনস। এগুলো তো আমরা আগে মানে পড়িয়েছি, ওল্ড সিলেবাসেও ছিল, কিছু নতুন জিনিস জাস্ট অ্যাড হয়েছে। কিনশিপ, ফ্যামিলি অ্যান্ড ম্যারেজ, তিনটেই আমরা আগেও পড়াবো, অসুবিধা নেই কিছু। এখানে ফর্মসও ডেফিনেটলি বলবো কত রকমের বিয়ে হয়, কত রকমের পরিবার ব্যবস্থা আমরা দেখতে পাই, তার মেরিটস ডিমেরিটসও যাবো। আর চেঞ্জিং ট্রেন্ডসটাতে বেশি করে আর কি ফোকাস করব, মানে নতুন জিনিস হিসেবে বলতে চাইছি যে সেখানে আছে, দেখুন আছে চেঞ্জিং ট্রেন্ডস লাইক সিঙ্গল প্যারেন্ট ফ্যামিলি, সেম সেক্স ম্যারেজ এটসেট্রা। মানে এবার অনেক কিছুই কিন্তু আলোচনা করা যায়, খুব সেই চেঞ্জেস আবার মানে বলে ভারাক্রান্ত করার দরকার নেই। মোটামুটি ইন্ডিয়ান সিনারিও কনটেক্সট আমরা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে যেগুলো, সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। যেমন অবভিয়াসলি হচ্ছে যে সিঙ্গল প্যারেন্ট ফ্যামিলি, এখন এই ব্যাপারটা খুবই মানে আমরা দেখতে পাই আমাদের চারপাশেই, একদম ছেলেমেয়েরা তার উদাহরণ দেখতে পায়। তারপরে ধরুন ডিভোর্স, তার ইম্প্যাক্ট, এই সবগুলো আমরা কিন্তু আলোচনা করব। আর তারপরে চলে আসছি ইকোনমিক ইনস্টিটিউশনস, এইটা একটু হ্যাঁ বলুন। ডিভোর্স ইম্প্যাক্টের ক্ষেত্রে একটু ছেলে মেয়েদের ক্লাসে একটু যখন পড়ানো হবে তার মধ্যে একটা এমপ্যাথেটিক ভিউ পয়েন্ট কিন্তু ডেভেলপ করানো দরকার। এটা যে এক্সক্লুশনের বিষয় না, ক্লাসে তার কোনো একটা বান্ধবী বা বান্ধব, তার বাড়িতে বন্ধু, তার বাড়িতে এরকম একটা সমস্যা চলছে বলে সে এক্সক্লুডেড না, বা ইটস নট আ ম্যাটার টু টক অ্যাবাউট, বা সেটা নিয়ে ক্লাসে বন্ধুরা কিছুজন বলে একটা গল্প করলো বা আলোচনা করলো, বা সেটাকে প্রমোট না করা, নরমালসি যেন ওদের মধ্যে ডেভেলপ করতে করতে যায়, যাতে তাকে ইনক্লুড করে, যাতে স্কুলটা অ্যাটলিস্ট সে বন্ধুদের মধ্যে কাটিয়ে তার দিনের কিছুটা পোর্শন যেন সে ভালো কাটাতে পারে, সেই বিষয়টিও যেন বাচ্চাদের মাথায় দেয়া হয়। এবং সেখানে সেই বাচ্চাটিকে যেন কোনোভাবে এই যে তার বাড়িতে যে তার ট্রিমেন্ডাস একটা মেন্টাল স্ট্রেস চলছে, যার ভুক্তভোগী সেটাও যেন বন্ধুরা কিছুটা প্রলেপ দিতে পারে। ম্যাম বলছেন আমরা এটা আবারও দেখবেন যে 12 এর ক্ষেত্রেও আলোচনা করব, একই জিনিসের আরো এক্সটেনশন আছে আর কি ডিভোর্সটাতে। ওখানে ফ্যামিলি ডিসঅর্গানাইজেশন বলে একটা জায়গা আছে, সেইটাই আমরা কিন্তু ম্যাম যেভাবে বলছেন ঠিক ওইটা মাথায় রেখেই আমরা ক্লাসে আলোচনা করার দিকে চেষ্টা করব। ঠিক আছে, মানে একটা ভ্যালু ওরিয়েন্টেড অ্যাপ্রোচটা যেন ক্লাসে পড়ানোর ক্ষেত্রে থাকে। একদম একদম, মানে সোশিয়োলজির মানে প্রাণটাই তো সেইখানে, যেখানে যে মানে আমার সমাজটাকে আমি যেন চিনতে পারি এবং সেই সমাজটা বাসযোগ্য হয়ে উঠবে, সেই জায়গাটার থ্রেটটুকু অন্তত তার সামনে এনে উপস্থিত করা, যাতে সে পরবর্তীকালে জিনিসটা বোঝে এবং মানে সেই পথে অন্তত একটু চালিত হয়। এবং ডিভোর্স নিয়ে কোনো বায়াসড ভিউ পয়েন্ট না, তার বক্তব্যটার মধ্যে তার একটা ভাবনাটা যেন সুস্পষ্ট থাকে যে হ্যাঁ হ্যাঁ দিস ইজ আ ফ্যাক্ট, এই জায়গা থেকে অন্তত ভ্যালু নিউট্রাল হিসেবে বিষয়টাকে যেন সে দেখতে শেখে। হ্যাঁ, ভ্যালু নিউট্রাল। আচ্ছা, তারপরে আছে আমরা ইকোনমিক ইনস্টিটিউশনস। এইখানে দেখবেন ওয়ার্ক মার্কেট অ্যান্ড অনলাইন ট্রানজাকশন, এই ব্যাপারগুলো এখন মানে আমাদের জল ভাতের মতন জীবনের সাথে জড়িয়ে গেছে, চাই বা না চাই। তার ফলে তার তো একটা সোশ্যাল ইম্প্যাক্ট আছে, সেই জিনিসগুলো একটু মাথায় রেখে আলোচনা করব। যেমন ধরুন আমি ভাবছিলাম আস্তে আস্তে যে ওয়ার্কের ক্ষেত্রে আমরা ওয়ার্ক ব্যাপারটাকে কিন্তু এর আগে ওইভাবে আলোচনা করিনি। ঠিক আছে, তাহলে এখানে যখন আলোচনা করব মনে রাখবেন যে এইখান থেকে কিন্তু আমরা এসএকিউ ডিকিউ এই জায়গাগুলোই যাব, মানে এই ধরনের প্রশ্নের দিকে যাব। তাহলে শুধুই মাল্টিপল মানে অপশনস থাকবে, তার মধ্যে থেকে বেছে নিচ্ছে এমন তো নয়। এখানে একটা আন্ডারস্ট্যান্ডিংটা আরেকটু বেটার যেন হয়, তার ফলে ওয়ার্ক, তার নেচার, ফিচার্স, কাকে ওয়ার্ক বলবো আর হোয়াট ইজ অকুপেশন, তাদের মধ্যে তাহলে ডিফারেন্সটা কি, এই ছোট ছোট জিনিসগুলো যেন সে বোঝে। বা ধরুন ওয়ার্ক বললে, কাজ বললে তার যে ডিফারেন্ট সেগমেন্টস আছে, ফর্মাল ওয়ার্ক, ইনফর্মাল ওয়ার্ক, পেড ওয়ার্ক, আনপেড ওয়ার্ক, হ্যাঁ, তারপরে মানে কি বলবো প্রাইভেট সেক্টরের ওয়ার্ক, পাবলিক সেক্টরের ওয়ার্ক, এই জাতীয় যে জিনিসগুলো যেগুলো প্রতিদিনের সমাজে ঘাটছে আর কি, সেই জিনিসগুলোর ছবিটা যেন ওর কাছে ক্লিয়ার হয়। তার মানে বইটা যদি সে ভাষা হিসেবে নাও মনে রাখতে পারে, অ্যাটলিস্ট দ্য আন্ডারস্ট্যান্ডিং শুড বি ভেরি ক্লিয়ার, সো দ্যাট হি অর শি ক্যান কি বলবো মানে রিফ্লেক্ট হার ওন থিঙ্কিং অ্যান্ড রাইট ইট ইনটু ওয়ার্ডস। এইটুকু করলেই আমার মনে হয় যে মানে সিলেবাসটা সার্থকতা সেখানে। এখানে আনপেইড ওয়ার্কের নিয়ে একটা কথা বলা আমরা বলতে চাই যে আনপেইড ওয়ার্কের একটা জায়গা আমরা কিন্তু বাড়িতেই দেখতে পাই, যেটার কোনো ডিগনিটি বা যেটার কোনো ভ্যালু অনেক একটা সময় অবধি প্রায় দেয়াই হতো না, সেই জায়গাটা যেন সে বুঝতে পারে। তারা যে সেই কন্ট্রিবিউশনটা করে বলে যে বাকিরা ওয়ার্কটা করতে পারে, সেই তাদের ওয়ার্কের যে ভ্যালুটা রয়েছে, সেই ভ্যালু সেন্ট্রিক অ্যাপ্রোচটা একটু দেবে। আর ওয়ার্কের ক্ষেত্রে একটা হাইব্রিড ওয়ার্কের ব্যাপারও আছে, সেই জায়গাটা এখানে হাইলাইট করবে, কেন অনলাইন ট্রানজাকশন, অনলাইন মানে দেখবেন ইন্টার রিলেটেড কিন্তু আমাদের মানে কনসেপ্টস গুলো। এই সোশ্যালজির বিউটি কিন্তু এইখানে, যে এই যে কথাটা ম্যাম বললেন, আমার ঝপ করে মনে পড়ে গেল যে পরের দিকেই আমরা বোধহয় 12-এ এসে দেখবো যে কোভিড-19 ইম্প্যাক্ট, সেখানেই এই যে মানে একটা শার্প ডিস্টিংশন হয়ে গেল, পাবলিক প্রাইভেট গুলিয়ে গেল প্রায় আর কি।
তো সেটাও কিন্তু এই ওয়ার্ক পড়াতে গিয়ে আলোচনায় চলে আসবার কথা। এবং ওয়ার্ক স্পেস কতটা, এটা কিন্তু খুব কঠিন। আমি বাড়িতে বসে যখন কাজ করছি, আমি হয়তো বাড়িতে বসে একটা বেল বাজলো, আমি গিয়ে দরজাটাও খুলতে হচ্ছে, আবার তার মধ্যে একবার ল্যাপটপে হয়তো কিছু একটা মানে তাকে একটা উত্তরও দিতে হচ্ছে আমার কাজের সঙ্গে। তো এইটা তো গুলিয়ে যাচ্ছে না। আমার ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্টেশনে যখন কাজ হয় সেখানে তো আমার কোনো বেল বাজলে কাউকে দরজা খুলে দিতে হয় না, বা অন্য কোনো কাজ করতে হচ্ছে না। এই যে জায়গাটার মধ্যে যে কনসেন্ট্রেশন, টেনশন, অনেকগুলো মানে বিষয় উঠে আসে, এগুলো একটু ভাবতে শেখানো, ওয়ার্কের কনসেপ্টটাকে বিভিন্ন ডাইমেনশন দিয়ে ভাবতে শেখানো। অনলাইন ট্রানজাকশনও খুব ইম্পর্টেন্ট, কেন অনলাইন ট্রানজাকশনে কিন্তু ফ্রডুলেন্ট ব্যাপারগুলো, সেই জায়গাটা একটু হাইলাইট করা দরকার। ডিসঅ্যাডভান্টেজের পার্টটা কিন্তু ওরা বোঝে না, ওরা হঠাৎ করে কিছু কিনে আনলো, ওটিপি শেয়ার করে দিল, এই বিষয়গুলো সম্বন্ধে ওদের এই সোশ্যাল অ্যাওয়ারনেস, এই ব্যাপারটা কিন্তু অনলাইন ট্রানজাকশন পড়াতে গিয়ে একটু হাইলাইট করা দরকার। মানে এখন তো স্মার্টফোনটা সবার কাছেই আছে, এবং সেটা মানে শহরের দিকে স্টুডেন্টই হোক কি একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে স্টুডেন্টরা আমাদের আছে, সেই সমস্ত জায়গাতেই কিন্তু চাপ বা না চাপ ওকে কোথাও ওকে না হলেও মানে ওর বাড়ির লোককে তো এই টাইপ অফ অনলাইন ট্রানজাকশনে কম্পালশন এসে গেছে যে তোমাকে মানে ঢুকতেই হবে, ঠিক আছে? তাহলে সেই জায়গাগুলো অন্তত বাচ্চারা যদি মানে সোশ্যালজি পড়ে খানিকটা সেটা অ্যাওয়্যার হয়, তাহলে তারা বাড়ির বড়দেরকেও খানিকটা বোঝাতে পারবে যে দেখো এরকম মেসেজ আসলে সেটা উত্তর দিতে যেও না, বা তোমাকে ফোনে জানতে চাইছে কিছু সেইটা বলে দিও না, তোমার ব্যাংকের ডিটেলস ইত্যাদি। তো সেইগুলো একটা মাথায় রেখে বিষয়টাকে মনোগ্রাহী করার দিকেও যেমন আছে সিলেবাসে, সেরকম হচ্ছে যে প্র্যাকটিক্যাল লাইফ এক্সপিরিয়েন্সটাকেও এনরিচ করা যায় যাতে সেইটা। আর ডিটেলসে গেলাম না, বুঝতেই পারছেন যে তার সুবিধা অসুবিধা নানান কিছু আছে। পলিটিক্যাল ইনস্টিটিউশনস, পাওয়ার অ্যান্ড অথরিটি, এগুলো জাস্ট কনসেপ্ট। ওয়েবারের নাম ডেফিনেটলি সেখানে চলে আসবে, কিন্তু ওই আবারও যে মানে থিওরিতে যেন খুব বেশি লোড আমরা না দিই, রাদার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা যাতে থাকে। স্টেট, এগুলো আমরা আগে করিয়েছি, জাস্ট কনসেপ্ট, স্টেটের ফিচার্স কি, তার প্রচুর ডিটেলস এগুলো দরকার নেই। হ্যাঁ, ডেফিনেশন, প্রত্যেক কনসেপ্ট যেখানে যেখানেই আমরা বলছি, ম্যাম কিন্তু বারবারই এটা আপনাদের বলছেন যে কনসেপ্ট বললেই সেইটাতে এমিনেন্ট সোশিওলজিস্ট যারা আছেন তার ডেফিনেশনগুলো অন্তত একজন দুজনের কিন্তু আমাদের জেনে রাখা উচিত। এমনকি এসএকিউতেও কিন্তু সেই রিফ্লেকশন থাকবে, মানে ফ্যামিলি সম্পর্কে হয়তো বললাম ম্যাকাইভারেন পেজের ডেফিনেশনটা সাইট করো বা এইরকম, মানে ডেফিনেশন, সোশিওলজিক্যাল ডেফিনেশন ইজ কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে আমরা চলে যাচ্ছি গভর্নমেন্টে। এখানে ইট ইজ ভেরি মাচ রিলেটেড টু দ্য পলিটিক্যাল সায়েন্স অ্যাসপেক্ট, যে ডেমোক্রেটিক, ডিক্টেটরশিপ, পার্লামেন্টারি অ্যান্ড প্রেসিডেন্সিয়াল, এই যে দ্য 4 টাইপস অফ গভর্নমেন্ট, পার্টিকুলারলি এই 4টেই কিন্তু আমরা পড়াবো, 4টেই মানে আমাদের ডিটেলস আলোচনায় থাকবে। এর বাইরেও সারা বিশ্বজুড়ে নিশ্চয়ই নানা রকম তার প্রকারভেদ আমরা দেখতে পাই, কিন্তু ওইটা আমাদের এখানে অত ডিটেলস মানে ক্লাস 2তে আলোচনা করবার কোনো দরকার নেই। সেটা এবার যদি কেউ পলিটিক্যাল সায়েন্স নিয়ে প্রসিড করে সে এমনিও জানতে পারবে। সোশিওলজির লোকজনও পলিটিক্যাল সোশিওলজি পড়লে তার ওই আইডিয়াগুলো এমনিতেই ক্লিয়ার হবে ছোটবেলায়, আর অত খুব দরকার নেই, মোটামুটি আশপাশে চোখে তাকালে যে 4টে দেখতে পায় সেটাই যথেষ্ট। নেক্সট আছে নন স্টেট ইনস্টিটিউশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা নতুন জিনিস সিলেবাস পেয়েছি আমরা, সেটা হচ্ছে সেখানে স্পেসিফিক্যালি বলেই দিয়েছে কিন্তু ইউএন সম্পর্কে, আমাদের ইউনাইটেড নেশনস সম্পর্কে একটুখানি জানা অন্তত। তাহলে এইটা বলবার আগে নিশ্চয়ই আমরা চেষ্টা করবো ক্লাসে একটা আউটলাইন ওদেরকে দিতে, যে হোয়াট ইজ নন স্টেট ইনস্টিটিউশন, হ্যাঁ, মানে তার ফিলোসফিটা কি সেইটা অন্তত একটু বলে নেওয়া। যে স্টেট সেটা তো একটা দর্শন দিয়ে চলে, একটা মেকানিজম হিসেবে সেটা অপারেট করে, তাহলে নন স্টেট ইনস্টিটিউশনের জন্মটা হচ্ছে কোন কনটেক্সটে, কোন জায়গা থেকে সে উঠে এলো আর কি স্টেটের বিরোধিতা করতে, বা সবসময় যদি বিরোধিতা নাও হয় অন্তত তাকে প্রেশারাইজ করতে, নিজের যে ফিল্ড আর কি সেই ফিল্ডে স্টেট যেন ইন্টারভেন করে, সেই ডিমান্ডগুলোকে মাথায় রেখে নন স্টেট ইনস্টিটিউশনস কাজ করে। সেটা আমাদের দেশেও আছে, অবভিয়াসলি তার কিছু এক্সাম্পল আমরা ওয়ার্ল্ড ওয়াইড এক্সাম্পলও দিতে পারি, এবং সেই দেওয়ার থেকে ইউএন সম্পর্কে নিশ্চয়ই আলোচনা করতে এখানে এক্সপার্টসরা রেখেছেন, যে ইউনাইটেড নেশনস তার মানে জন্মের ইতিহাসটা সেইটা একটু বলতে হবে, ইন উইচ কনটেক্সট দ্য ইউনাইটেড নেশন ওয়াজ ফর্ম, অ্যান্ড তারপরে তার একটুখানি মানে জাস্ট, হ্যাঁ ওইগুলো তো থাকছেই, হ্যাঁ ম্যাম যেটা বলছেন। প্লাস মানে অনেক সময় আমরা হয়তো ভেবে ফেলি যে এইটা তাহলে ইউনাইটেড নেশন তো একটা বিশাল বড় ব্যাপার, তার অনেক উইংস আছে, তার অনেক মানে সদস্য দেশ ফেশ আছে, ফিচার্স আছে, তাহলে এত কিছু কি পড়বো? ডেফিনেটলি নয়। মানে একটু হিস্ট্রিটা পড়বো যে কোন কনটেক্সটে এলো, মানে সেইটা সেই সময়ের সোসাইটিটা, ওয়ার রিয়ালিটিটা সেইটা একটু জানলাম, তাহলে সেই জায়গার থেকে অনেকগুলো নেশন মিলে তাহলে সেই সমাজটার উত্তরণের একটা মানে কি বলবো প্রচেষ্টা হিসেবে তো এই মানে কি বলবো সম্মিলিত জাতিপুঞ্জের সৃষ্টি, তাহলে সেই জায়গাটাকে বেশি ফোকাস করে এবার জাস্ট ইউএন সম্পর্কে জানবো যে এর তাহলে মেইন ফিচার্সটা কি কি আছে,
কতগুলো মানে একদম বুলেট বুলেট করেও জানতে পারি যে কতগুলো সদস্যদের দেশ আছে, ইন্ডিয়া কবে তাতে মানে সাইন ইন করে এলো, আর হচ্ছে যে ধরুন আর মাথাতেও নেই যে হ্যাঁ এজেন্সিস গুলো কি এইগুলো, আর হয়তো দুটো তিনটে খুব পপুলার পলিসি যেগুলো ইভেন সেই সময় থেকে শুরু করে এখনো এক্সিকিউট করে, সেইটা বাস। বা এখন প্রেজেন্ট ইউনাইটেড নেশনস এর কিছু ভূমিকা যেটা কিনা অন্য রাষ্ট্রকে মানে ওর টোটাল গ্লোবাল যে সিনারিওটাকে রেগুলেট করে, ক্লাসে আলোচনার সময় ডেফিনেটলি এখন যুদ্ধ পরিস্থিতিতে চলছে আমাদের বিশ্বজুড়ে, সেইটাকে একটা মাথায় রেখে সেই সময় পেপার কাটিং দেখিয়ে বলুন, ইন্টারনেটের নিউজগুলোকে সাইট করে বলুন যে এই সময় ইউএন কি ভূমিকা রাখছে, সে কি আদৌ যে নোশন থেকে শুরু করেছিল সেইটা সদর্থক ভূমিকা রাখতে পারছে না, সে একটা নামী ইনস্টিটিউশন হয়ে বসে আছে, তাহলে সেইটাও প্রয়োজনে ডিবেট ইত্যাদির মাধ্যমে ক্লাসে আপনারা আলোচনা করতে পারেন। কিন্তু এজেন্সিজ বা ওদের অর্গানাইজেশনস গুলো নিয়ে প্রচুর ডিটেইলিং এ যাবে। হ্যাঁ একদম একদম সেটাই। আচ্ছা, তারপরে সিলেবাস অনুযায়ী আছে কালচারাল ইনস্টিটিউশনস, রিলিজিয়ান, তার মধ্যে এডুকেশন আর ফ্যাশন। রিলিজিয়ান আর এডুকেশন নিয়ে খুব কিছু বলছি না, ফ্যাশনটা একটুখানি ম্যাম অ্যাড্রেস করবেন। আচ্ছা, ফ্যাশন নিয়ে যে ফ্যাশন ইজ এ কালচারাল ইনস্টিটিউশন, ফ্যাশনের জায়গাটা এখানে আসছে কেন? এখানে আমাদের তো একটা কালচার, তো একটা ওয়ে অফ লাইফ। এবার এই ওয়ে অফ লাইফে আমরা কি ড্রেস করছি, তার কি নর্মেটিভ অ্যাসপেক্টস, তার একটা সিম্বলিক অ্যাসপেক্ট আছে, তার একটা সোশ্যাল অর্ডার মেনটেন্যান্সের অ্যাসপেক্ট আছে, তার আবার অনেক সময় হয় অনেক ফ্যাশন বা অনেক বিষয় অনেকগুলো তার সিম্বলিক অ্যাসপেক্ট, তার অনেক ডিপার মিনিং আছে, সেই জায়গাটা এখানে হাইলাইট করবে। তারপরে মেন্টাল হেলথ, এই মেন্টাল হেলথ বিষয়টি এবং ওয়েলনেস বিষয়টি আজ সারা পৃথিবী জুড়ে একটি বিষয়, এবং এটি যতটা আমাদের মানে শারীরিক মানে মেন্টাল, সবচেয়ে বড় কথা ফিজিক্যাল হেলথ, এখানে পড়াতে গিয়ে বলবেন যে ফিজিক্যাল হেলথে সর্দি কাশি হোক বা হোয়াট এভার দ্য প্রবলেম ইজ, সেটা যেমন আমাদের চোখে পড়ে, মেন্টাল হেলথের যে ধরনের স্কারই হোক সেটা কিন্তু দ্যাট ইজ ইনভিজিবল। মানে হেলথ ইজ নট অনলি ফিজিক্যাল, এইটা একটা ধারণা দেওয়াটা, হাউ টু মেইনটেইন দ্য ওয়েলবিং and how to maintain the well-being. If I can maintain my own well-being, then I can maintain the well-being of the collectivity, entire health system তাহলে বা হেলথ অফ দ্য পপুলেশন কীভাবে তাহলে বজায় থাকে। এবং তার সঙ্গে হেলথ স্কার এই কনসেপ্টটাও নতুন, এপিডেমিক প্যান্ডেমিক এই কোভিড-19 এই বিষয়টিকে এখানে ইনভলভ করবে। এরপরে আরেকটা চ্যাপ্টার আছে সেটা, হ্যাঁ শেষ চ্যাপ্টার এটা 11-এর ইউনিট 6 সোশ্যাল কন্ট্রোল অ্যান্ড ক্রাইম। আপনারা সিলেবাসটা দেখলে মোটামুটি বুঝতে পারবেন যে যা ছিল মোটের ওপর তাই রয়েছে, খুব কিছু নতুন এখানে ইনকর্পোরেটেড হয়েছে তা নয়, তো এটা ডিটেইলসে আলোচনা করার মতন। হ্যাঁ, জাস্ট ওই কনসেপ্ট, মিনিং, কনফর্মিটি, নন কনফর্মিটি কিভাবে হয়, টাইপস অফ ক্রাইম, ডিভিয়েন্স কি, এগুলো খুব লাইভলি, ডেলিনকুয়েন্সি কি, আর ডেলিনকুয়েন্সি কাকে আমরা ডেলিনকুয়েন্সি বলছি, আর ডিভিয়েন্স আর ক্রাইমের ডিফারেন্সটা যেন ওরা ধরতে পারে, সেইটা একটা ভ্যালু ওরিয়েন্টেশন। আর এই টাইপস অফ ক্রাইম, হোয়াইট কলার ক্রাইম, এগুলোর এক্সাম্পলস, কে কয়নাইজ, এগুলো তো আপনারা আগেও করেছেন। না, টেরোরিজম এটা টপিকটাকে আমরা এখানে এনেছি, এই টেরোরিজম একটা ক্রাইমের এখানে চলে এসেছে, ভায়োলেন্সের একটা এক্সট্রিম ফর্ম, সেটা কেন হয় বা কিসের জন্য হয় সেটাকে একটু এখানে ইন্ডিয়ান কনটেক্সটে একটুখানি দেখে চলে আসছি। এবার আমরা পরের বিষয়টি আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। তো কোয়েশ্চেন প্যাটার্নটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে প্যাটার্ন আছে এবং এমসিকিউ কোয়েশ্চেন করার সময় আপনারা নিশ্চয়ই নিজেরাও যখন করছেন বা করবেন চেষ্টা করবেন, মানে জাস্ট ফার্স্ট সেমিস্টারের জন্য বলছি আর কি, যে এই প্রশ্নটা তো করা হয়েই গিয়েছে হয়তো অনেক ক্ষেত্রে, তো যে 8-7 রকম এক্সাম্পলস ছিল সেইগুলো ইনকর্পোরেট করে প্রত্যেক চ্যাপ্টার থেকে মোটামুটি সিলেবাস যেটা ছকে দিয়েছে দেখছি যে ইন্ট্রোডাক্টরি সোশ্যোলজি থেকে 6টা প্রশ্ন থাকবে, বেসিক সোশ্যোলজিক্যাল কনসেপ্ট থেকে 15টা, এইগুলো আর আলোচনা করছিল, এগুলো তো আমরা পেয়েই গিয়েছি অলরেডি। যদি পরে মানে আলোচনার সেকশনে কোনো প্রশ্ন থাকে তখন উই উইল অ্যাড্রেস, ঠিক আছে? আমরা এগিয়ে যাই তাহলে। আচ্ছা, স্যাম্পল এমসিকিউ ফর সেম 1, মানে আমরা জাস্ট মানে রেখেছি যদি কারোর কোনো সুবিধা হয় যে কি কি টাইপ অফ কোয়েশ্চেন্স কিভাবে রাখতে পারি। ম্যাচ দ্য কলমে যেমন আমরা 2টো কলাম দিয়েই দেবো, তারপর কিন্তু এবিসিডিতে আমাকে 4টে পেয়ার অফ অল্টারনেটিভস করে দিতে হবে যে কোনটার সাথে কোনটা ম্যাচ করছে। যেমন এখানে জিটা হচ্ছে কারেক্ট অপশন, সেইটা দেখে নিতে হবে, মানে জাস্ট বোঝানোর জন্য যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা ইলাবোরেটলি ডিসকাস করার কিছু নেই। যদি চান আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরবর্তীকালে রেফারেন্স হিসেবে কাজে লাগে যেতে পারে। আচ্ছা, এই অ্যাসারশন রিজনিংটা, এইটা একটা টাইপ যেটা কাউন্সিল আমাদের ডিরেক্টিভ দিয়েছে, আমরা জানি যে একটা কোয়েশ্চেন থাকবে, একটা স্টেটমেন্ট থাকবে, তার সাথে তার রিজনিং হিসেবে একটা স্টেটমেন্ট থাকবে, দুটোই ফলস হতে পারে, দুটো ট্রু হতে পারে, কিন্তু তাদের মধ্যে এক ধরনের রিলেশনশিপ থাকবে, এটা এক্সপেক্টেড। চেষ্টা করবেন, মানে চেষ্টা নয়, এটা চেষ্টা বলে আর লাভ নেই, এইটা কিন্তু এবিসিডি যে 4টে অপশন আমরা রেখেছি ঠিক ওই অর্ডারেই যেন থাকে,
ঠিক আছে, প্রথমটায় যেমন বোথ এ অ্যান্ড আর উড বি কারেক্ট অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এইটা থাকবে। বিতে সেটা চেঞ্জ হয়ে যাবে। সি আর ডিতে দেখুন হয় এ ট্রু আর ফলস হবে অথবা এ ফলস আর ট্রু হবে। এই সিকোয়েন্সটা আপনারা বজায় রাখবেন। আচ্ছা, স্যাম্পল এসিকিউ এলএকিউ আর ডিকিউ যেভাবে দেখছি আমরা, এটা আপনারা অলরেডি দেখেছেন যে 2 নম্বর 3 নম্বর 6 নম্বর এইভাবে কোয়েশ্চেন সেট করতে হবে। 6টাও কিন্তু আমরা ভেবেছি যে 2 4 3 3 গোটা একটা 6 এইভাবে ভাঙবো। 5 1-এ কিন্তু কখনো 6 আমরা ভাঙছি না। একের প্রশ্ন খুব মানে না দেওয়াই ভালো। 6 একের প্রশ্ন দেবেনই না, একের প্রশ্ন করে এসেছে, একের প্রশ্ন সব এমসিকিউ। এসএকিউ তে 1 রাখতে পারেন, কিন্তু এলএকিউ বা ডিকিউ যেটা 6 নম্বরে সেইটা কিন্তু কোনো একের প্রশ্ন থাকবে না। তারপর চলে আসছে আমরা 12 সেমিস্টার 3 and 4। আচ্ছা, 12 এর কি বলে সিলেবাসটা একটুখানি দেখে নিয়ে আমি জাস্ট বলে দিই কোনগুলো বাদ যাচ্ছে আমাদের, তাহলে যেগুলো আমরা মোটামুটি এখানে আলোচনার একদম বাইরে রাখছি। ডেভেলপমেন্ট অফ সোশ্যাল, আচ্ছা ফোকাসটা কিন্তু সেমিস্টার 2-তে আমরা জানি যে সবসময় ইন্ডিয়ান সোসাইটির ওপরেই থাকে। তা সত্ত্বেও ডেভেলপমেন্ট অফ সোশ্যালজি ইন ইন্ডিয়া এইটা আমরা ডিটেলস রাখছি না। যে ডিটেলসে আমরা পড়তাম মানে ইউনিভার্সিটিগুলো, সেখানে কোন স্কলাররা ছিলেন, তার হাত ধরে কিভাবে গ্র্যাজুয়ালি এটা একাডেমিক ডিসিপ্লিন হিসেবে উঠে আসলো। একাডেমিক ডিসিপ্লিনটা তো পরে, তাহলে তার আগে কিভাবে চর্চা থ্রু বেথুন সোসাইটি মানে শুরু হলো, ওইগুলোর ডিটেলসটা এখন আর যাওয়ার দরকার নেই। সেটা আবার অনার্স লেভেলে গিয়ে পড়তেই হয়, তখন আরও ডিটেলসে জানবে। ডিফারেন্ট পার্সপেক্টিভস ইন স্টাডিং ইন্ডিয়ান সোশ্যালজি, ঠিক 11-এ যেভাবে মানে মেইন পার্সপেক্টিভসগুলো আমরা এখন আর ছুটছি না, সেরকম ইন্ডিয়ান সোসাইটির ক্ষেত্রেও যে পার্সপেক্টিভসগুলো আছে, ইন্ডোলজি বলুন, ফেমিনিস্ট অ্যাঙ্গেল বলুন, তারপরে হচ্ছে কি বলে ফাংশনাল কনফ্লিক্ট যা আছে আর কি, সেই সবগুলো যেহেতু 11-এও বাদ 12-এও আমরা রাখছি না। কিন্তু বলে রাখাটা এটাও দরকার যে ঠিক একইভাবে যখন আমরা পড়বো আর কি ইন্ডিয়ান স্কলার হিসেবে 2-3 জন যারা আছেন আমাদের সিলেবাসে, সেই সময় কিন্তু আমাকে মেনশন করেই দিতে হচ্ছে যে তারা কোন পয়েন্ট অফ ভিউ থেকে ইন্ডিয়ান সোসাইটিকে এক্সপ্লেন করছেন। নিশ্চয়ই ঘুরে যে ঘরানার থেকে বলছেন এম.এন. শ্রীনিবাস একই কথা বলবেন না, আবার এম.এন. শ্রীনিবাস যেটা বলছেন নিশ্চয়ই রাধাকমল মুখার্জি সেই অ্যাঙ্গেল থেকে দেখছেন না। তো ওটা স্পেসিফিক স্কলার যখন আমরা আলোচনা করব তিনি কোন ওরিয়েন্টেশন থেকে দেখেছিলেন সেইটা we will give a brief outline, হ্যাঁ সেইটা বলে নেওয়ার জন্য। সেটা সিলেবাসে আমরা পরীক্ষার মধ্যে দিচ্ছি না, জাস্ট ছেলেমেয়েদের নলেজের জন্য। হ্যাঁ। আচ্ছা, নেক্সট চেঞ্জেস ইন দ্য কাস্ট সিস্টেম, রোল অফ বিবেকানন্দ, গান্ধী এন্ড আম্বেদকর, মানে এই এমিনেন্ট ফিগার্স যারা ছিলেন তাদের কন্ট্রিবিউশনগুলো আর আলাদা করে সিলেবাসে এখন রাখা হচ্ছে না। স্টেট ক্লাস কন্টিনামটা মানে পার্থক্যটা আপনারা আলোচনা করতেই পারেন, সেইটুকু বাদে আর খুব কিছু ডাইনামিজমের দরকার নেই। কাস্ট ইন লিটারেচার, এইটা মানে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ছিল বটে, কিন্তু এটা এখন অনেক বেশি হেভিও হয়ে যাচ্ছে, তার জন্য আমরা এই জনারটা একটু বাদ রাখছি। আর কি কি ইনকর্পোরেট করেছি সেটাই আসছি পরে। আর থিওরিজ অফ রিলিজিয়ন এন্ড এডুকেশন, এখানেও গান্ধীর থিওরি বা বলুন রবীন্দ্রনাথের থিওরি, আমরা এই থিওরিগুলোতে এখন আপাতত এই ক্লাস 2 লেভেলে এসে মানে 11-এর স্টুডেন্ট হিসেবে ওদেরকে বা 12-এর স্টুডেন্ট হিসেবে ওদেরকে আর ভারাক্রান্ত করতে চাইছি না। রিজিওনালিজম এন্ড টেররিজমটা বাদ গেছে নয়, এটা তো একটু আগেই দেখলেন যে ওই এখানে শিফট করে গেছে। সোশ্যাল প্রবলেমস বলে যে 4th ইউনিটটা আছে ওখান থেকে বাদ গেছে। আর যেগুলো চলে আসছে বা চলে এলো নতুন একদম, যেগুলো নতুন পড়াবো আমরা, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান সোশ্যালজিস্ট। যেরকম ধরুন আমাদের কাছে আছে ঘুরে, রাধাকমল মুখার্জি অ্যান্ড এম.এন. শ্রীনিবাস। ঘুরে তো অবভিয়াসলি পড়াতেই হবে, ফাদার অফ ইন্ডিয়ান সোশ্যালজি বলে কথা, তার হাত ধরে কিভাবে এলো এবং ওনার ফোকাস কোথায় ছিল, যে কাস্ট অ্যান্ড রেস ইন ইন্ডিয়া, এইটা তো ওনার মেজর জায়গা কাজ করবার। তার ফলে যেরকম 11-এ আমরা যে থিওরিস্টদের কথা পড়ছি, যে থিঙ্কারদের কথা পড়ছি, তাদের মেন কাজটা পড়েছি। এখানেও একইভাবে মানে কমিটি ওইটাই মানে জোর দিয়েছে যে যারা পায়োনিয়ার্স অফ ইন্ডিয়ান সোশ্যালজি তাদের একদম প্রমিনেন্ট ওয়ার্ক যেটা, সেইটা সম্পর্কে জাস্ট একটু জানা, যে ওই বইটা কি বা ওই ডিসার্টেশন ওয়ার্কটা কি যেটা উনি করেছেন, যেটা ওনার পরিচয় বেসিক্যালি, সেই কাজটা কিসের ওপরে সেইটা একটু আলোচনা করবেন, কোন কনটেক্সটে উনি ওই কাজটা করেছেন, আর তার কি কি ফাইন্ডিংস এইটা বলে দেওয়া। সেটা ঘুরের ক্ষেত্রে কাস্ট অ্যান্ড রেস ধরে, অবভিয়াসলি রেসে একটুখানি ইম্পর্টেন্স দেবেন, কারণ কাস্ট অ্যান্ড রেস দুটোই আমাদের ইন্ডিয়ান সোসাইটির কনটেক্সটে ইম্পর্টেন্ট ব্যাপার। কাস্ট আবারও ফিরে ফিরে অনেকবার আমাদের আলোচনায় থাকবে। রাধাকমল মুখার্জিতে যদি যাই তাহলে সোশ্যাল ইকোলজির অ্যাসপেক্টটা আমি একটু যদি হ্যাঁ সোশ্যাল ইকোলজির অ্যাসপেক্টের ক্ষেত্রে রাধাকমল মুখার্জির একটা পার্সপেক্টিভটা একটু বলবেন। আর এখানে উনি কিসের ওপর হাইলাইট করতে যাচ্ছেন, মেনলি ম্যান এনভায়রনমেন্টের যে
যে নিবিড় সম্পর্কটা সেটা যেটা কিনা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা বিভিন্ন কারণে ডিফরেস্টেশন এগুলোর জন্য নষ্ট হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে রেস্টোরেশনের দরকার, এবং তার সঙ্গে ইকোনমিক গ্রোথ, তার সঙ্গে রিজিওনাল স্টাডিজ, এই বিষয়টি, এবং কোন বইতে এটা আলোচনা করেছে মানে ওরা স্পেসিফিক টু ইন্ডিয়ান সোসাইটি যে প্রবলেম আজকের দিনে দাঁড়িয়ে ফেস করছে সেইটা সম্পর্কে ইন্ডিয়ান থিঙ্কাররা কি বলে গেছেন সেইটা জানাটা খুব ইম্পর্টেন্ট। এবং ম্যান এনভায়রনমেন্টের যে এই যে রিলেশনশিপের যে রেস্টোরেশনের জায়গাটা বা রিজিওনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা ভ্যালু ওরিয়েন্টেড ব্যাপার আছে। আমি কেন সেই জায়গাটায় আমি এনভায়রনমেন্টকে সংরক্ষণ রাখবো, তার জন্য ইফ আই হ্যাভ গট দ্য প্রপার ভ্যালুজ ইন মি, আমি তখন সেটা আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। তো আমি সেই জায়গাটার ক্ষেত্রে তখন যত্নশীল হব, সেই জায়গাটা এখানে হাইলাইট করবেন। আর এমএন ইউনিভার্সের সংস্কৃতাইজেশন ওয়েস্টার্নাইজেশন এইটা বলবার ক্ষেত্রে এমএন ইউনিভার্সের কি সেই একই কথা, তার পার্সপেক্টিভটা একটু ক্লাসে এটা জাস্ট কোয়েশ্চেনের মধ্যে রাখবেন না, কিন্তু বলবেন যে কাস্টের উনি কোন অ্যাসপেক্টে এখানে হাইলাইট করতে চেয়েছিলেন। এবং সংস্কৃতাইজেশন বলার ক্ষেত্রে একটু ব্রাহ্মণাইজেশনের প্রসঙ্গ উঠে আসে এবং বইটার নাম, তারপর সংস্কৃতাইজেশন আর ওয়েস্টার্নাইজেশন কনসেপ্টসগুলো কীভাবে আসছে বলবেন, এবং এখানে ওই বইটার নাম ওই সোশ্যাল চেঞ্জ ইন নর্থ ইন্ডিয়া, রিটেন ইন 1971, এই জায়গাটা বলবেন। এরপর আমরা চলে যাচ্ছি ইউনিট 2-তে, সোশ্যাল চেঞ্জ ইন ইন্ডিয়া, কন্টিনিউইটি অ্যান্ড চেঞ্জ। এই জায়গাটা একটু অন্যরকম করে এবার আমরা দেখতে শুরু করছি। এখানে কলোনিয়ালিজম আর ন্যাশনালিজমের বিষয়টি আছে। ইস্যুতে তাহলে বলো। হ্যাঁ, কলোনিয়ালিজম ন্যাশনালিজম এইটা বলবো যখন আমরা মানে চেঞ্জেস বোঝাতে তো ডিসকাস করব, তাহলে চেঞ্জটা বোঝাতে গেলে তো আমাকে যে স্ট্যাটিক ব্যাপারটা ছিল সেটা অন্তত বলতে হয়। মানে ইন্ডিয়ান সোসাইটির যে ক্র্যাক ফিচার্স সেইটা একটুখানি বলতেই হবে, যেটা হয়তো খানিকটা আলোচনা করা হয়েই যাবে যখন ঘুরে শ্রীনিবাস এদের কথা বলছি আমরা, যে কাস্ট একটা পিলার, ঠিক আছে, ইন্ডিয়ান সোসাইটিতে ভার্না একটা পিলার, তারপরে হচ্ছে ধরুন ইমোবিলিটি ওয়াজ আ বেসিক ফিচার, এইগুলো ছিল, একটা সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ ইকোনমির একটা কোয়েশ্চেন ছিল, একটা ট্রেডিশনাল কি বলবো আর কি ইকুইপমেন্টস অফ এগ্রিকালচার এইটার ওপর ডিপেন্ডেন্সি ছিল, মানে মার্কেট খুব এক্সপ্যান্ড করে গেছিল, মানে একটা কমার্শিয়ালাইজেশন ছিল, এইগুলো তো ছিল না রাদার। তাহলে সেইগুলো খুব অল্প কথায় মানে প্রি কলোনিয়াল জায়গাটা একটুখানি জাস্ট বলে নেওয়া গল্পের মতন। তারপর সেখান থেকে যখন ব্রিটিশ মানে অ্যাডভেন্ট হলো, তারপর তারা অ্যাজ আ কলোনাইজার কিভাবে সোসাইটিকে দেখছে, মানে তাদের চোখে কিন্তু ভারতবর্ষ ডেফিনেটলি আমরা জানি যে কিভাবে তাদের কাছে ধরা দিয়েছিল, দ্যাট ওয়াজ ওয়ান কাইন্ড অফ এ রিয়ালিটি, যেটা আমরা পড়েছি শিখেছি, তার চোখ তৈরি হয়েছে। তার বিপরীতে গিয়ে আবার ন্যাশনালিজম আর একটা চেঞ্জ আনছে, মানে যখন যারা আমাদের কলোনাইজার তাদেরকে উৎখাত করবার যে স্ট্রাগল শুরু হচ্ছে, অবভিয়াসলি তার একটা বিশাল ইম্প্যাক্ট সোসাইটিতে আছে। তাহলে সেই মানে আমরা সাঁওতাল বিদ্রোহের মধ্যে দিয়েও সেই চেঞ্জ দেখছি, আবার আমরা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার মধ্য দিয়েও সেই চেঞ্জ দেখছি। চেঞ্জ দুটো জায়গাতেই, কিন্তু দুটোর নেচার ইজ নট দ্য সেম। তাহলে সেইখানে ন্যাশনালিজম কিভাবে তার রোল প্লে করছে, কলোনিয়ালিজম কিভাবে এই সোসাইটিকে দেখেছে, এবং তার মানে কলোনিয়ালিজমের হাত ধরে যে চেঞ্জেসগুলো সে সময় আমাদের সিগনিফিকেন্ট মনে হয়েছে, পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সেটাই একটা স্টেটের টুল হয়ে গেছে আমাদেরকে শোষণ করবার জন্য। তো এই জায়গাগুলো একটুখানি বলে নেওয়া, আর অবভিয়াসলি এইগুলো আলোচনা করতে গিয়ে এমিনেন্ট স্কলাররা এই সম্পর্কে যে বইগুলো লিখে গেছেন সেইগুলোর সাথে ওদের একটুখানি পরিচিতি ঘটিয়ে দেওয়াটা প্রয়োজন। এবং কলোনিয়ালিজমের একটা বড় কথা হচ্ছে যে ওয়েস্টার্ন ইম্প্যাক্টস যেগুলো কিনা আজও আমাদের মধ্যে রয়ে গেছে, ওইগুলো একটু ওদের কাছে বলা, যেমন এক্সাম্পল দিয়েও বলা যায় যে কী কী ওয়েস্টার্ন ইম্প্যাক্ট আজও আমাদের কাছে রয়ে গেছে। আর কলোনিয়ালিজমের মেইনলি স্ট্রাকচারাল ফ্যাক্টরসগুলো যেই জিনিসগুলো সেটা একটু বলবেন। আর কলোনিয়ালিজম যখন অ্যান্টি কলোনিয়ালিজম হচ্ছে তখনই কিন্তু ন্যাশনালিজমের জায়গাটা আসে, মানে এক্ষেত্রে এআর দেশাই ভিউ পয়েন্টটা একটু এখানে বলে দেওয়া ভালো। মানে ইন্ট্রোডাকশন অফ রেলওয়েজ এইটাকে ধরেই আপনি একটা খুব দুর্দান্ত মানে ট্রান্সপোর্ট সিস্টেম আর ইন্ডিয়া নেশন হিসেবে তার এক্সিস্টেন্সটা সে ফিল করলো কিভাবে। তার একটা বড় জায়গা হচ্ছে এই যে এই রেলওয়েজের কথা যেটা ইস্যুটা বললো, বা এই ট্রান্সপোর্ট সিস্টেম হোয়াট এভার, তার সঙ্গে মানে আরো লাইক ফ্যাক্টরস আর অ্যান্টি কলোনিয়াল যে ফিলিংটা, which was a very important factor, rather acted as a catalyst in the development of nationalism, and how India as a nation came into being. এই জায়গাটা হাইলাইট করবেন in this process and how the process happened. তারপরে রিসেন্ট চেঞ্জ আমরা চলে আসছি। তারপর আছে পোস্ট কলোনিয়াল ইন্ডিয়া, তাতে চেঞ্জেসের ইয়ে হিসেবে কন্টিনিউটি অ্যান্ড চেঞ্জ হিসেবে there are two processes, liberalization and globalization. এটা বলার অপেক্ষা রাখে না, আমরা অলরেডি এগুলো পড়িয়েছি আগেও সিলেবাসে ছিল। এলপিজি দিয়ে ঢুকবো, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, এইগুলো সোশ্যাল ইম্প্যাক্ট আলোচনা করতে করতে যাব। আচ্ছা, তারপর ইউনিট 3-তে চলে যাচ্ছি। ইউনিট 3-তে আছে চেঞ্জ ইন সোশ্যাল স্ট্রাকচার
অবভিয়াসলি ফ্যামিলি, রুরাল আরবান কমিউনিটি, কাস্ট, ট্রাইব, রিলিজিয়ন, এডুকেশন, এই 6টা পয়েন্টকে স্ট্রাকচারের কম্পোনেন্ট হিসেবে দেখা হয়েছে। দেখে সেখানে আবার কি চেঞ্জেস আসছে সেইগুলো ডিসকাশন করা হয়েছে। ফ্যামিলি চেঞ্জেস আমরা বারবারই বললাম, এগুলো আর নতুন করে বলার কিছু নেই। এখানে ওই যে আগে ম্যাম যেরকম বলছিলেন ফ্যামিলি ডিসঅর্গানাইজেশন, এইটা একটুখানি জোর দেবেন। ডিসঅর্গানাইজেশন বলতে মানে কি বলবো, ধরুন ডিভোর্স যদি একটা মেন ফ্যাক্টরও হয়, কিন্তু তা বাদেও তো অনেক রকম কনফ্লিক্ট ফ্যামিলিতে থাকে, সব কটা কনফ্লিক্টকেই ছুঁয়ে যাওয়ার চেষ্টা করা। এবং ডিসঅর্গানাইজেশন যে কাঙ্ক্ষিত নয় সেটাও বলবেন, হ্যাঁ, কিন্তু আবার কখন পরিস্থিতি যেরকম সেই অনুযায়ী ইনএভিটেবল একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে আজকালকার দিনে দাঁড়িয়ে, তার ফ্যাক্টরস গুলো কি সেইগুলো একটু ছুঁয়ে যাওয়া ভালো। আচ্ছা, তারপর আছে রুরাল আরবান কমিউনিটি। রুরাল আরবান কমিউনিটি আমরা আগেও দেখেছি, ডেফিনেটলি তার ফিচার্সগুলো আর তার পার্থক্য যে পয়েন্টে আছে সেইগুলো একটুখানি জেনে নিতে হবে। তার কারণ ইন্ডিয়ান সোসাইটিকে বুঝতে গেলে নিশ্চয়ই আমি রুরাল সোসাইটিকে বাদ দিয়ে, অ্যাগ্রেরিয়ান সোসাইটিকে বাদ দিয়ে বুঝবো আজকের দিনেও, তা তো আর সম্ভব নয়। ডেফিনেটলি তার অনেক চেঞ্জেস হয়েছে, স্ট্রাকচারে, ক্লাসে, তার পারসেপশনে অনেক চেঞ্জ হয়েছে, সেইগুলো বোঝাটা দরকার। আচ্ছা, তারপর হচ্ছে এমার্জিং অ্যাগ্রেরিয়ান সোসাইটি, এইটা একটুখানি দেখে নেওয়া ভালো, যে মূলত অ্যাগ্রেরিয়ান সোসাইটি বলতে একদম পুরনো ট্রেডিশনাল যে সোসাইটি, তার কি বৈশিষ্ট্য ছিল, সে কিভাবে কৃষি ব্যবস্থাকে ভিত্তি করে তার ক্লাস গড়ে উঠেছিল, এইটা খুব মানে এখানে চাওয়া হচ্ছে না। এখানে চাওয়া হচ্ছে ধরে নেওয়া যেতে পারে যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা, মানে রিসেন্ট চেঞ্জ, দেখুন কথাটা বলাই আছে ইন দ্য 21st সেঞ্চুরি, এখনকার সমাজে দাঁড়িয়ে আমরা অ্যাগ্রেরিয়ান সোসাইটিকে কিভাবে দেখবো, নতুন করে কিভাবে পড়বো, সেই জিনিসটা বাচ্চাদের মাথায় যদি একটু ঢুকিয়ে দেওয়া যায়। যেমন ধরুন যে একটু পপুলার টার্ম যেগুলো আছে, যেগুলো এখনকার দিনে ওরা সবসময় শুনছে মিডিয়ার থ্রু দিয়ে, পেপারের থ্রু দিয়ে, কিষান, কে কিষান, সেই কিষান আর আগের কিষান কি এখন এক আছে, মজদুর, এই যে কনসেপ্টসগুলো, মানে সেটা আমরা টেনেন্টস আবার ওদিকে কি বলবো লেবার, এই কনসেপ্টেই পড়বো, কিন্তু এখনকার তাদের চেঞ্জিং প্যাটার্নটা কি হয়ে গেছে সেইটা একটুখানি বলে দেওয়া দরকার। অ্যাগ্রেরিয়ান যে বিভিন্ন অর্গানাইজেশনগুলো কাজ করছে এখন, সেইটাও মেনশন করা যেতে পারে। বেশি করে ফোকাস করতে হবে যে আগে অ্যাগ্রেরিয়ান সোসাইটিতে কাস্টের ইম্প্যাক্টটা অনেক বেশি ছিল, এখন সেইটা সরে গিয়ে রাদার কমার্শিয়ালাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কিভাবে ইন্টারফেয়ার করছে, তার কি ইম্প্যাক্ট করছে আমাদের মানে সোসাইটিতে, স্টেট কি পলিসি নিচ্ছে অ্যাগ্রেরিয়ান সোসাইটিকে আপহোল্ড করবার জন্য, গ্লোবালাইজেশন, সেগুলো সব এখানে দেওয়া যেতে পারে। এগুলো সবই আলোচ্য। আরেকটা হচ্ছে যে একটা চেঞ্জ, চ্যালেঞ্জেস যেগুলো আসছে সেই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট, এবং মানে ক্রপসের ক্ষেত্রে, গ্রো করার ক্ষেত্রে, যেমন ক্লাইমেট চেঞ্জ, মানে সাস্টেনেবিলিটি, এই ফ্যাক্টরগুলোকে হাইলাইট করতে হবে। বা এই যে গ্লোবালাইজেশন কি করে ইম্প্যাক্ট ফেলছে বিভিন্ন ল্যান্ডসে, তো সেখানে সেই জায়গাটাও এখানে হাইলাইট করা। এবং আরেকটা জিনিসও যেটা চেঞ্জ দেখা যাচ্ছে, অনেকে নন এগ্রিকালচারাল ওয়ার্কের প্রতি একটা ডেভেলপমেন্ট ইচ্ছা ডেভেলপ করছে, ইভেন দো কামিং ফ্রম দ্য এগ্রিকালচারাল ব্যাকগ্রাউন্ড, দে ওয়ান্ট টু শিফট দেয়ার অকুপেশন। এই জায়গাটাও ইজ অ্যানাদার ট্রেন্ড that is found in this 21st century. হ্যাঁ, এইটা মোটামুটি অ্যাড্রেস করবেন। তারপর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এগুলোতে কনসেপ্টস গুলো বলবেন, আর স্মার্ট সিটি কনসেপ্টটা ডেভেলপ করবেন, যেটা আমাদের সিটিটা হ্যাঁ একদম ভালো করে দেখে নিয়ে আমাদের বলতে হবে যে মানে তার ফিচার্স গুলো কি, কাকে আমরা বলছি, প্রয়োজনে গভর্নমেন্টের যে পলিসিস আছে সেইটা একটুখানি দেখে নেওয়া দরকার, যে মানে আমরা কাকে প্রপারলি উই ক্যান কল ইট আ স্মার্ট সিটি। খুব কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, কনসেপচুয়াল হিসেবে, খুব ডিটেইলে না। ট্রাইবাল মুভমেন্টস এর ক্ষেত্রেও যেমন আমরা বলতে চাই যে এটাও কিন্তু কনসেপচুয়াল, বেসিক ফিচার্স অফ ট্রাইবাল মুভমেন্ট কি ছিল সেটাই, নাহলে তো আমরা একটা মুভমেন্টের চ্যাপ্টারে রাখতাম, মুভমেন্টের চ্যাপ্টারে কিন্তু আমরা রাখিনি। ট্রাইবাল মুভমেন্টে দেখা যাবে অ্যানালাইজ করলে একটা জেনারেল যে বেসিক ফিচার্স গুলো সেটা এখানে হাইলাইট করবেন, করে কিছু একটা এক্সাম্পল ট্রাইবাল মুভমেন্টসে নিতে পারেন, এটা বলতে পারেন। আর পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটির যে অংশটা আছে এটা নতুন করে একটু রাখা হয়েছে এই কথাটাই ভেবে, যেটা বলছিলেন এক্সপার্টসরা, যে ধরুন আমরা মানে পঞ্চায়েতটা গ্রামের দিকে আর মিউনিসিপ্যালিটি শহরের দিকে, এরা কিন্তু একই ধরনের সার্ভিস প্রোভাইড করে, হেলথ, স্যানিটেশন, টাউন প্ল্যানিং, স্কুলস, হেলথ সেন্টার, ইনফ্রাস্ট্রাকচার, আর সব থেকে বেশি অ্যাক্টিভ হয়ে যায় হচ্ছে রিলিফ কোনো কিছু দেবার সময়। তাহলে এইগুলো যে ওদেরও প্রাপ্য, এগুলো ওদের অধিকার, সমাজে এইগুলোর কি ইম্পর্টেন্স আছে, সেই জন্যই সেলফ গভর্নেন্সের মানে কি বলবো বডি হিসেবে এইগুলোর জন্ম, পঞ্চায়েত বলুন মিউনিসিপ্যালিটি বলুন, তাহলে সেই ইম্পর্টেন্সটা যেন ওরা বোঝে, জাস্ট এইটা মাথায় রেখে আলোচনা করা ক্লাসে। তারপর কোথায় ছিলাম? তারপর এটা তো হয়ে গেল। কাস্ট এন্ড ট্রাইব আপনি বললেনই মোটামুটি। ট্রাইবাল মুভমেন্টস হলো রিলিজিয়নের আন্ডারে কমিউনালিজম ট্রাইবাল অ্যাবজর্পশন আছে ওটা। আর কাস্ট এন্ড ট্রাইবের কনসেপ্ট, পলিউশন পিউরিটি কনসেপ্ট, এখানে যেটা বেসিস
of the caste, যে কাস্টের এই যে এই ডিসক্রিমিনেশন ডিফারেন্সেস। হ্যাঁ, এখানে কিন্তু লুই ডুমো এবং তার যে মানে ধরুন হ্যাঁ কাজটা, এইগুলো আমরা বারবারই বলছি যে এমিনেন্ট স্কলারদের যা কাজ আছে সেইগুলো কিন্তু আপনারা যে কনসেপ্টই পড়ান না কেন সেইগুলো একটু ডিসকাস করে দেবেন, সেটা জানাটা ইম্পর্টেন্ট। আধারটা যেন সোশিওলজিক্যাল ফাউন্ডেশনটা যেন। হ্যাঁ হ্যাঁ। আর তবে লুই ডুমো তারপরে কি হোমো এরেক্টাস পুরো নামিয়ে দিতে হবে? না না, একদমই না, সেভাবে না। একেবারে। তারপরে রিলিজিয়ন, কমিউনালিজম, সেকুলারিজম, এটা আমরা আগেও করেছি। আর এডুকেশনের ক্ষেত্রে পলিসিস গুলোকে যেভাবে আছে, সর্বশিক্ষা অভিযান, রাইট টু এডুকেশন, স্টেট এডুকেশন পলিসি অফ ওয়েস্ট বেঙ্গল 2023 in the context of national education policy, NEP from the foundation to the senior secondary একদম level, বেসিক বেসিক লেভেল ইন ব্রিফ বোঝাবেন। এবং এগুলো তো শুধু পলিসি বা প্রোগ্রাম, সুতরাং যেভাবে আছে সেটা সেভাবেই পড়াবে। একদম। এবার আমরা সেমিস্টার 3 শেষ করে সেমিস্টার 4 চলে যাচ্ছি, যেখানে রয়েছে আমাদের একটা ইউনিট, সেটা ব্যাক টু। হ্যাঁ, এখানে আমরা যেভাবে আগেও 12-এ রেখেছিলাম, লাস্ট চ্যাপ্টারটা আমরা পড়াই, এবছরও নিশ্চয়ই সবাই পড়িয়েছি, কন্টেম্পোরারি সোশ্যাল ইস্যুস, যেটা আমরা সোশ্যাল প্রবলেম হিসেবে বলেছিলাম। এখানে এবার প্রবলেম কথাটা বলা হয়নি, ইস্যুস কথাটা রাখা হয়েছে, যেটাকে আমরা নানাভাবে অ্যাপ্রোচ করতে পারি। সেখানে পপুলেশন থেকে শুরু করে যা যা পড়াতাম তার সাথে অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে মোবিলিটি অ্যান্ড মাইগ্রেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকের ইন্ডিয়ান কনটেক্সটে দাঁড়িয়ে কিন্তু মোবিলিটি মাইগ্রেশন একটা মানে ইনএভিটেবল ফ্যাক্টর হয়েছে। সেটা ডিউ টু ক্লাইমেট চেঞ্জ হতে পারে, ডিউ টু ডেভেলপমেন্ট ওয়ার্কস হতে পারে। কেন হচ্ছে সেই ফ্যাক্টরসটা মাইগ্রেশন মোবিলিটি, মানে ওদের রাদার মানে মোবিলিটি আর মাইগ্রেশনের ডিফারেন্সটাও যেন তার কাছে ক্লিয়ার থাকে। এভরি মাইগ্রেশন ইজ আ মোবিলিটি, কিন্তু মানে অন দি আদার ওয়ে মানে এভরি মোবিলিটি ইজ নট মাইগ্রেশন, এইটা বুঝে বলা। এবং ফ্যাক্টরস অফ মাইগ্রেশন এইটা ডিসকাস করা, কিছু ইনসিডেন্টস অফ মাইগ্রেশন সেগুলো আমরা এক্সপ্লেনেশন মানে এক্সাম্পল দিয়ে দিয়ে আলোচনা করতে পারি। আর তারপর হচ্ছে কনসিকুয়েন্সেস অ্যান্ড রেমিডিস, এইগুলো তো একটু নিশ্চয়ই ইস্যু যেহেতু অ্যাড্রেস করছি, তাহলে তার কি রেমিডিস সেইটাও একটুখানি পলিসি ঘেটে হোক এবং মানে একটা সার্বিক সমাজ কল্যাণের অ্যাপ্রোচ মাথায় রেখে হোক আমাদের আলোচনা করতে হবে। নেক্সট করাপশনের কনসেপ্ট আর তার কিছু প্রিভেন্টিভ লেজিসলেশনস যা আছে সেইটা একদম মানে কি বলবো, আমাদের যা সোসাইটিতে যে ল আছে সেইটা ধরে ধরে জাস্ট মেনশন করে আলোচনা করা। তারপরে আছে জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি, কনসেপ্ট অফ সেক্স অ্যান্ড জেন্ডার, হাউ দিস টু আর মার্কলি ডিফারেন্ট। এইটা এই ওরিয়েন্টেশনটা কিন্তু এদের মধ্যে তৈরি করা খুব দরকার। দিস টু আর নট ইন্টারচেঞ্জেবল কনসেপ্টস, সেইটা মাথায় রেখে বলা। উইমেন অ্যান্ড ডিফারেন্ট ফর্মস অফ সেক্সুয়ালিটি, এই তাতে স্পেসিফিক্যালি দেখুন অনেকগুলো কমিউনিটি আমরা পাই শুনতে আজকালকার দিনে, কিন্তু LGBTQ এই 5টা ওরিয়েন্টেশনকে আমাদের আলোচনা করতে হবে। তাদের কি কনটেক্সট, কেন একটা পিতৃতান্ত্রিক সমাজের এগেনস্টে দাঁড়িয়ে একটা প্রতিস্পর্ধা হিসেবে এই 5টা অন্তত এই 5টা আর কি ডিসকাশন করার সময় আমরা রাখবো। যে জেন্ডার ওরিয়েন্টেশন একটা ফ্লুইড কনসেপ্ট এবং সেইটাকে এই 5টা আন্ডারে একটা ছাতার আন্ডারে কিভাবে দেখবো সেই কনসেপ্টগুলোকে আলোচনা করা। আর হচ্ছে ডিফারেন্ট ফর্মস অফ জেন্ডার ভায়োলেন্স, এইটা তো অবভিয়াসলি বলার অপেক্ষাই রাখে না। আপনি সেটা মহিলাদের ওপরে বলুন, সেটা ট্রান্স পার্সনদের ওপরে বলুন, এখনকার সমাজে সেটা খুব এমিনেন্ট। সেটা রুরাল সোসাইটির ক্ষেত্রেও সত্য, আরবান সোসাইটির ক্ষেত্রে চোখে পড়ে বেশি, সত্য তো বটেই। তার ফলে একটা সেন্সিটিভিটি যেন তৈরি হয়, একটা জেন্ডার সেন্সিটাইজেশন যেন তাদের মধ্যে তৈরি হয়, এইটা লক্ষ্য, সেইটা যেন পূরণ হয়, এইটা দেখা। আর ডিফারেন্ট ফর্মস অফ ভায়োলেন্সে কিন্তু মানে সেটা ফিমেল পেটিসাইড থেকে শুরু করে এখন ট্রান্স পার্সনদের ওপরে নেমে আসা স্টেট কি বলবো অ্যাট্রসিটি, এইগুলো সবই এইটার পারভিউতে এসে যায়। এইটা ইলাবোরেট হয়ে যেতে পারে, কিন্তু হোক ইস্যুসগুলো মানে এই গোটা চ্যাপ্টারটাই একটু বড় হলেও কোনো ক্ষতি নেই। হ্যাঁ হ্যাঁ, মানে ইনফ্যাক্ট ওটাও একটা জায়গায় কোথাও আলোচনা করছিলাম আমরা, সেটা হচ্ছে যে উইমেন এডুকেশন সেটা যে হতে না দেওয়া, সেই জায়গাগুলোও কিন্তু বাস্তব। বা একটা মেয়ের ওপরে বাড়ি মানে একটা মানে অপারেশনটা শুরু হয়ে যায় কিন্তু ফ্যামিলির থেকেই, সেটা হয়তো সে যথেষ্ট রেকগনাইজ করতে পারে না সবসময়। এই সবগুলো মানে ডার্ক সাইড অফ ফ্যামিলি দিয়েও আপনি এখানে ঢুকতে পারেন। আচ্ছা, জেন্ডার ব্যালেন্সে একটা কথা বলে রাখি, জেন্ডার কনসেপ্টটা, জেন্ডার ফ্লুইডিটি, এই ব্যাপারটা একটু খেয়াল করবেন। আর জেন্ডার ইজ নট অনলি স্পেসিফাইড ফর দ্য উইমেন অনলি, এটা কিন্তু মানে উল্টোটাও হতে পারে, মানে অন্য জেন্ডারেরও কিন্তু এগেইনস্ট অনেক ভায়োলেন্স হয় যেটা রিপোর্টেড হয় না, রেকর্ডেড হয় না, এবার তারা বলতে পারে না সমাজ মুখ রক্ষা করবার জন্য, সেই জায়গাটাকেও এখানে আনভেইল করা দরকার। আচ্ছা, তারপরে এনভায়রনমেন্টের ক্রাইসিস অ্যান্ড রেসপন্সেস। অবভিয়াসলি রেসপন্স বলতে গিয়ে স্টেট রেসপন্সেস অ্যান্ড নন স্টেট রেসপন্সেস, এখানে মোটামুটি
ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলে যে যে ধরনের এনজিও অ্যাক্টিভিটিস আছে যেগুলো পপুলার খুব, সেইগুলো মানে গ্রিন পিসটা যেমন মনেই পড়ছে, এই জাতীয় কিছু জিনিসপত্র তুলে এনে তাদের যে কথা সেটা বলা। মুভমেন্টসটা এখানে নয়, মুভমেন্টটা লাস্টে আছেই দেখবেন, এনভায়রনমেন্ট মুভমেন্ট, সেখানে আমরা যেভাবে পড়াতাম হ্যাঁ সেই সবকটা ইন্ডিয়ান কনটেক্সট যে মুভমেন্টগুলো খুব বড় মুভমেন্ট এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি এই প্রশ্নে, সেইগুলো আলোচনা করা হবে। আর থাকছে মাস মিডিয়া, মাস মিডিয়ায় প্রিন্ট, টেলিমিডিয়া, সোশ্যাল মিডিয়া, আর সব থেকে বেশি সোশ্যাল মিডিয়াতেই জোর দেওয়া আছে। দেখুন অনেকগুলো এখনকার দিনের মানে মিডিয়ার কি বলবো এক্সাম্পল, ফেসবুক, ইনস্টাগ্রাম, রেডিট, লিঙ্কডইন, ব্লগস, রিলস অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট ইন সোশ্যাল লাইফ। তাহলে এইগুলো আমাদের জীবনে মানে বাচ্চাদের অন্তত স্টুডেন্টদের জীবনতে বটেই, আমাদের সবার জীবনেই একটা মানে অনিবার্য জায়গা, ইনএভিটেবল একটা প্লেস নিয়ে নিয়েছে। কিন্তু তার ইম্প্যাক্ট মানে এগুলো তো আমরা শেপড হচ্ছি, আমরা ওদেরকে শেপ যত না করছি, রাদার উই আর বিং শেপড বাই দোজ এজেন্সিস। তাহলে সেইটা সম্পর্কে, তার ইম্প্যাক্ট সম্পর্কে একটা সোশিওলজিক্যাল এনালিসিস করতে যেন ওরা পারে, সেইটা একটা মাথায় রেখে চলে। আর রয়েছে মুভমেন্ট, মুভমেন্টের দুটো মুভমেন্টই আমরা দেখছি, ট্রাইবালটা কিন্তু থাকছে না। উইমেন্স মুভমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল মুভমেন্ট। উইমেন্স মুভমেন্টটা একদম ইন্ডিয়ান কনটেক্সটে যে ফেজগুলো উইমেন্স মুভমেন্ট পেরিয়ে এসেছে অ্যাড্রেস করতে করতে, সেই ফেজগুলো যে মানে সেটা এসে ঠেকছে মিটু মুভমেন্ট ধরে নিই, যদি আমি লেটেস্ট ডেভেলপমেন্ট হয় তাহলে মিটু মুভমেন্টকে কিভাবে মেন্স মুভমেন্ট অ্যাড্রেস করেছে সেইখানে এসে থামছে। আবার একইভাবে না মানে তারই সাথে আছে হচ্ছে এনভায়রনমেন্টাল মুভমেন্ট, যেটা আমরা বললামই যে যা যা মুভমেন্টস পড়াতাম আমরা ইন্ডিয়ান কনটেক্সটে সেইগুলোই এখানে থাকছে। যত আপডেটেড করতে পারবেন তত ওয়েলকাম। এরপর আমরা চলে আসি প্রজেক্ট ওয়ার্কে। হ্যাঁ, প্রজেক্ট ওয়ার্ক। আচ্ছা, এটা জাস্ট আমরা স্লাইডগুলো একবার দেখিয়ে দিচ্ছি, এগুলো আমরা জানি। সেম থ্রি করার সময় কিভাবে হ্যাঁ কেস স্টাডি এগুলো দিয়ে রেখেছি আমরা, যে কিভাবে কেস স্টাডিটা টপিক ভিজিট করা আছে, যে কোন টপিক থেকে কত কোয়েশ্চেনস করতে হবে। হ্যাঁ, এখানে ওই এসকিউ, তারপরে এই কোয়েশ্চেনস গুলো আর ডিকিউ এগুলো বলা আছে, আর এখানে ওয়ার্ড লিমিটটা বলা আছে। কামিং টু প্রজেক্ট ওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্কে আপনাদের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো, আপনারা আপনাদের মতো করে। স্বাধীনতা দেওয়ার আগে ওইটা ম্যাম বলে নিন যে একটা মিসপ্রিন্ট ছিল আর কি, সেটা আপনারা খেয়াল করবেন হয়তো যে ক্লাস 11 আর ক্লাস 12-এ যে প্রজেক্ট দুবার তো করাবো আমরা, সেমিস্টার 2 আর সেমিস্টার 4-এ, সেইখানে সম্ভবত আমরা অনেকে বইতে দেখছি যে একটা 11-এর যে প্রজেক্টের গাইডলাইনটা গেছে সেইটা একটু মিসপ্রিন্ট আছে। ঠিক আছে, আমরা 12-এর যেটা আমরা সিলেবাস পেয়েছি সেইটাই ফলো করব, কিন্তু এইখানে যেটা দেওয়া আছে দ্যাট অর্ডার শুড বি ফলো। হ্যাঁ, এটা অবভিয়াসলি নিয়ে নিন, কারণ এইটাই ফলো করতে হবে। 11-এর যেটা প্রিন্ট হয়ে গেছে সেইটা কিছু ফল্টস আছে, এই অর্ডারে আমাদের প্রজেক্টটা থাকবে, এবং প্রত্যেকটা মার্কস ডিভিশনটা আমরা নিজেরা যখন অ্যাসেস করব ওদেরকে এই অর্ডারে ভেবে নিয়েই করবো। আর ভাইভার পোর্শনটা ম্যাম বলে দেবেন। এটা আচ্ছা, এটা একটা স্ক্রিনশট তুলে নেবেন। আর এখানে একটা জায়গা আছে যে আপনারা নিজেদের মতো করে যেই টপিকটা আপনারা সোশ্যাল রেলেভেন্স মনে করবেন সে বছর সেটা করাবেন, আর এই ফরম্যাটটা ফলো করবেন। আর এখানে ভাইবার একটা বিষয় আছে, সেইখানে একটু চেষ্টা করবেন যে টপিকটা যেটা নিয়ে করলো তা নিয়ে যদি একটা প্রেজেন্টেশন দেয় আপনার কাছে, বা কিছু একটা সেখানে একটা সেটা নিয়ে একটা ওকে একটু ওর মতো করে বলতে দেয়, মানে ওর অডিটরি স্কিলস বা ওর ভার্বাল স্কিলসগুলো ডেভেলপ করা, ওর ইন্টারাকশন প্যাটার্নটা যেন ডেভেলপ করা। শুধু ভাইবা মানে কিছু প্রশ্ন করলাম সে কিছু উত্তর দিল তা না, সেইটাকে একটু নতুনভাবে আঙ্গিকে যদি ভাবতে পারেন ভালো হয়। এই হলো আমাদের মোটামুটি এই সময়ের মধ্যে আমাদের সিলেবাস সম্বন্ধে আমাদের বক্তব্য। এরপর কোয়েশ্চেন আনসার্স আমরা বলে দিয়েছি। এবার আমরা আপনাদের সঙ্গে ওপেন সেশনে যাচ্ছি আমরা, তাহলে আপনারা যেভাবে কোয়েশ্চেন রাখবেন সেইভাবে আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। আর এখানে বলে রাখি আপনাদের প্রশ্নগুলো সবটাই সিলেবাস ওরিয়েন্টেড রাখবেন। আর একটা জিনিসও বলে রাখছি, শুনবেন সবাই, এইটা কিন্তু করবেন যখনই আপনারা যেই প্রশ্ন করছেন না কেন আপনার নামটা এবং কোন জেলাকে রিপ্রেজেন্ট করে বলছেন এইটা একটু বলে নেবেন। আর একই সেভাবে আপনারা বলতে শুরু করেন। আচ্ছা, কোয়েশ্চেন বা কোনো বক্তব্য যেটাই থাকবে আপনারা একটু ওখানে দেখুন রাইজ হ্যান্ড বাটন আছে, ওইটা যদি প্রেস করেন তাহলে আমরা দেখতে পারবো, তারপর পরপর আপনাদেরকে নিয়ে নিতে পারবো। আচ্ছা, মানে ওপেন হয়ে গেছে সেশনটা কথা বলবার জন্য। আপনারা রেজ হ্যান্ড করলে আমরা কিন্তু দেখতে পাবো। আপাতত একজনকে দেখতে পাচ্ছি, অন্তরা। আপনি নিজেকে একটু আনমিউট করে নেবেন, আনমিউট করে নিয়ে কথা বলতে পারবেন। অন্তরা শুনতে পাচ্ছেন?
অন্তরা, আপনি কোন স্কুল থেকে বলছেন আর আপনার কোয়েশ্চেনটা বলুন। আনমিউট ওরা নিজেরাই করতে পারবেন তো? হ্যাঁ, আনমিউট করুন। হ্যাঁ করুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনারা নিচের দিকে দেখবেন একটা রেজ হ্যান্ড অপশন আছে, সেইটা যদি ক্লিক করেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা কথা বলতে চাইছেন বা কোনো বক্তব্য রাখতে চাইছেন, আমরা তাহলে সেইটা অ্যাড্রেস করতে পারবো। এখানে রেজ হ্যান্ড না করলে আসলে আমাদের সামনে আর কোনো উপায় নেই বোঝার যে কে বলতে চাইছে না বলতে চাইছে। রেজ হ্যান্ড আছে ঠিকই, কিন্তু আমরা কথা শুনতে পাচ্ছি না। তাহলে আমরা রত্না বাড়ি ম্যাডামের রেজ হ্যান্ড দেখছি, তাহলে সেটাতে চলে যাচ্ছি। ম্যাডাম বলুন আপনার প্রশ্ন, কোন স্কুল থেকে বলছেন সেটাও জানাবেন। ম্যাডাম রত্না বাড়ি, আপনি রেজ হ্যান্ড করেছেন, আপনার আনমিউট করা রয়েছে, যদি কিছু প্রশ্ন থাকে। হ্যাঁ নমস্কার, নমস্কার বলুন। গুড আফটারনুন। বলছি আমি ম্যাডাম একটু হাই স্কুল, আমি শুধু হাই স্কুলে। হ্যালো, হ্যাঁ বলুন, ট্র্যাক করছে, আপনি বলুন, একটু জোরে বলুন। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম বলছি আমি জনসপুর স্কুলে পড়াই আর কি, পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা হ্যাঁ বলুন। ওই যে ভাইভা যে ব্যাপারটা, ওটা তো 5 মার্চে থাকবে, তো ওই ভাইভা কি বাদ থেকে কোনো স্যার ম্যাম না না, এখানে এটা সম্পূর্ণ দেখুন আমি মানে কাউন্সিল অন্তত আমাদেরকে এরকম কিছু বলতে বলেনি, ডিরেক্টিভ দেয়নি যে বাইরে থেকে আপনাকে কোনো গেস্ট আনতে হবে, সেটা আপনার ডিসক্রিপশনের উপর। আপনার যদি মনে হয় বাচ্চারা আরেকটু তাতে মানে ইন্টারেস্টেড বোধ করবে, হ্যাঁ মানে কোনো দরকার নেই, এর কথা কিছু বলা নেই যখন, সেখানে আর অন্য কিছু ভাবার দরকার নেই। ঠিক, আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ ম্যাম, সোশিয়োলজি প্রজেক্ট সার্ভে টাইপ বলা যাবে তো স্টুডেন্টদের, আমি আনমিউট করতে পারছি না। ওকে, স্বাগতা ম্যাডাম। হ্যাঁ স্বাগতা ম্যাডাম, আপনি আপনার মতো করে আপনি আপনার এটাকে ডিজাইন করবেন, কোনটা করাবেন, ফিল্ড করাবেন না সার্ভে করাবেন, সেটা কোনো সমস্যা নেই। শিখি রামকৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, মৌমিতা ঘোষ হাত তুলেছে, মৌমিতা ঘোষ বলুন। আচ্ছা, এখান থেকে রেজ হ্যান্ড করা যাবে না। আচ্ছা, রেজ হ্যান্ড করার যে অপশনটা আছে দেখুন, ওই তন্ময় বাবু করেছেন, তন্ময় দাস। যদি রেজ হ্যান্ড না করতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপ, তাহলে টেক্সট করেও দিতে পারেন আপনাদের প্রশ্নটা, তাহলে আমরা উত্তর দিতে পারি। হ্যাঁ তন্ময় বাবু রেজ হ্যান্ড করেছেন। হ্যাঁ হ্যাঁ, প্রজেক্টের ক্ষেত্রে টপিক কি, যেটা মানে সোসাইটির সাথে রিলেটেড যে কোনো টপিক কি? হ্যাঁ, তো লেখাই আছে এনি টপিক অফ সোশ্যাল রেলেভেন্স অন দ্য ইনভেস্টিগেটেড অ্যাপ্লাইং। যা করাচ্ছেন, যা আমরা ক্লাসে আলোচনা করছি, সেখান থেকে আপনাদের মানে আলোচনা করতে গিয়ে হয়তো ওরাই সাজেস্ট করে দিল স্যার এইটার উপর তাহলে কিছু করা যাবে, সেটাও করাতে পারেন, কোনো অসুবিধা নেই, জাস্ট একটা রেলেভেন্স যেন থাকে যা পড়ছে তার সাথে। এবং সিলেবাসটা যদি দেখেন আপনি তন্ময় বাবু, তাহলে দেখবেন যে সিলেবাস মোটামুটি সবটাই কভার করছে, সুতরাং তার মধ্যে দিয়ে আপনি যে কোনো এলিমেন্টসকে তুলে এনে আপনার মতো করে করাতে পারেন। তবে খেয়াল রাখবেন জিনিসটা যেন একটা নিউট্রাল এবং নিউট্রাল জায়গাতে মেইনটেইন থাকে। ওকে ওকে, ওপেন ইন্ডেড থাকবে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এনিওয়ান এলস? আর কেউ প্রশ্ন? তারপরে যদি আর কেউ কিছু, আর কারো কোনো কোয়েরি আছে? হ্যাঁ, প্যাটার্ন দিয়েছেন প্রজেক্টের জন্য সেই মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই ফলো করা হবে, যেটা আমাদের এক্সপার্ট থেকে দেওয়া হয়েছে সেটাই ফলো করা। আচ্ছা, আর কারো কোনো কোয়েরি আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? স্বাগতা ম্যাডামের কোয়েশ্চেন আশা করি আমরা উত্তর দিতে পেরেছি, আপনি শুনতে পেয়েছেন। হ্যাঁ মানে এটা সবাইকেই আরেকবার বলে দিচ্ছি, দেখুন যে জিনিসগুলো ওনারা দিয়েছেন মানে প্রজেক্টের জন্য, সেটা কিন্তু একটা রেলেভেন্স আছে, বিবলিওগ্রাফি, রেফারেন্স, এগুলো লিখতে জানাটাও কিন্তু দরকার, মানে এগুলো একটু মেনটেন, এইটুকু অন্তত আমরা মেনটেন করে চলবো, সেটা এক্সপেক্ট করা যায়। বাকি তো যা করাবেন, তার কন্টেন্ট, তার প্রেজেন্টেশন সব বাচ্চাদের উপরে বা আমরা নিজেদের টিচারদের উপরে ডিপেন্ড করছে, মানে কমপ্লিটলি নিজেদের মতন করে করার, কিন্তু জাস্ট অর্ডারটা, সিকোয়েন্সটা যেভাবে কাউন্সিল বেঁধে দিয়েছে সেইটা ফলো করাই হয়। মানে টপিকটা আপনি আপনার ডিসক্রিপশন ওয়াইজ চুজ করতে পারেন, কিপিং ইট নিউট্রাল, কিন্তু সেক্ষেত্রে এই গাইডলাইনটা ফলো করবেন। আর ব্যাপারটা এমনই টপিক চুজ করবেন যেটার সঙ্গে ওরা ওই সেই একই কথা বললাম, সোশ্যাল রেলেভেন্স একটা ফ্যাক্টর, ফ্যামিলিয়ারিটি একটা ফ্যাক্টর, কনটেক্সচুয়ালাইজেশন একটা ফ্যাক্টর। আচ্ছা, কেউ একজন, আচ্ছা, is it necessary to give diagram based question?
Ma'am, if you can give a diagram based question, you can give. Okay, so সেটা সেইভাবে ওয়ার্ড ডায়াগ্রাম দিতে পারেন। এটা আপনার যদি কোনো জায়গা থেকে ডায়াগ্রাম বেস কোনো কোয়েশ্চেন দিতে পারেন, তবে ধরুন 40টা হ্যান্ড রেজ কোশ্চেন 40টা প্রশ্ন এমসিকিউতে আছে, তো তার মধ্যে একটা কি দুটো ডায়াগ্রাম ভেবে নিয়ে দিয়ে দেওয়াই যায়, একটুখানি ভেবে নিয়ে দেখবেন দেওয়া যাবে, খুব অসুবিধা কিছু হবে না। আচ্ছা, বারবারই আমরা ওটা বলছি যে আপনারা রেজ হ্যান্ড করলে তাহলেই কিন্তু এখান থেকে দেখে ওটা অপারেট করার সুবিধা। আপনারা রেজ হ্যান্ড বাটনটাই ক্লিক করুন, কোথায় এক্স্যাক্টলি আছে হয়তো অনেকে বুঝতেও পারছেন না। রেজ হ্যান্ড একটা বাটন আছে, সেটা আপনারা ক্লিক করুন। রেজ হ্যান্ড না, ওনারা কোথায় ক্লিক করবেন? রনিকা পল। হ্যাঁ, রনিকা পল, আপনি একটু আনমিউট করুন রনিকা। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন, যে ফার্স্টে যে প্রজেক্ট রিলেটেড একটা কোয়েশ্চেন ছিল। আমি বিদ্যা ভারতী গার্লস হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার সোশিওলজি। এবার প্রজেক্টে ধরুন এখানে সবসময় ফিল্ড স্টাডি বা সোশ্যাল সার্ভে এই দুটো, মানে এই প্রাইমারি ডেটা কালেকশনটা যদি পসিবল না হয় তাহলে কি কোনো প্রবলেম হবে? মানে পুরো সেকেন্ডারি ডেটার উপর বেস করে ইজ ইট পসিবল? হ্যাঁ, আপনার টপিকটা আপনি কি করতে চাইছেন সেটার উপরে অনেকটা ডিপেন্ড করে যাবে। তবে প্রাইমারি ডেটা কালেকশন খুব ডিফিকাল্ট তা নয়, কিন্তু একটু যদি মানে সব সময় তো আপনি সেকেন্ডারি ডেটা দিয়ে সববার করাতে পারবেন না, কোনো সময় আপনাকে প্রাইমারিতেও যেতে হবে, আবার অনেক সময় সেকেন্ডারি, মানে নিউজপেপার কাটিংস এর উপরে ধরুন আপনি একটা অ্যানালিসিস করিয়ে দিলেন, তো ওটা অবভিয়াসলি একটা সেকেন্ডারি ডেটা অ্যানালিসিস হবে, তাতে কোনো অসুবিধা নেই। আবার ওই একই টপিককে আবার পরের বছর ধরুন আপনি প্র্যাকটিক্যালি মানে প্রাইমারি ডেটা দিয়ে করালেন, সার্ভে করিয়ে করালেন, সেটা অন্তত 20টা লোকের মধ্যে সার্ভে করলেও তো সে একটা লোক্যালিটিতে এনগেজমেন্ট হয়। 30টা মিনিমাম, এবং হ্যান্ডস অন এক্সপেরিয়েন্সটাও দরকার। হ্যাঁ, একদম। সেটার জন্যই প্রাইমারি ডেটাটা কালেকশনের জায়গাটা, মানে কোয়েশ্চেনিয়ার কি সেটা তাহলে ওর কাছে একটা স্পষ্ট হয়, মানে সেটা কিভাবে ও নিয়ে যাবে, কি করে সার্ভে করবে, এগুলো তো একটু তৈরি হয়ে যাওয়া দরকার। কোয়েশ্চেনস ফ্রেম করতে কিভাবে হয় সেটাও জানতে হবে, শুধুমাত্র দুটো পড়লাম ওপেন এন্ডেড ক্লোজ এন্ডেড তাহলেই নয়, সেটা আমি কি করে ফ্রেম করছি বা আমার কোথায় অ্যানালিসিস করছি, and how to frame the questions, how to choose the words, exactly, and how to relate it with the subject, এটা খুব ইম্পর্টেন্ট। তবে কিন্তু ছেলেমেয়েরা সোশিওলজিটা বা বিষয়টি বুঝতে পারবে। আচ্ছা, রনিকা হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অনুরাধা আছেন তারপর। হ্যাঁ, অনুরাধা ম্যাডাম বলুন। অনুরাধা ম্যাডাম আপনি একটু আনমিউট করুন। হ্যাঁ, দেখতে পাচ্ছি অনুরাধাকে, কিন্তু আনমিউট অপশনটায় ক্লিক করলে শোনা যাবে। তারপর আপনার যদি আনমিউট করে আপনি শুনতে পাচ্ছেন না, যদি আপনার কিছু কোয়েরি থাকে ম্যাডাম আপনি হোয়াটসঅ্যাপ হয়েছে, এবার বলুন। হয়েছে, স্কুলের নামটা বলবেন ম্যাডাম। ম্যাডাম আপনার কথা শুনতে পাচ্ছি না, মানে একদমই শোনা যাচ্ছে, একদমই ইনঅডিবল। ম্যাডাম আপনি কিছু বলছেন ঠিকই, কিন্তু এখান থেকে শোনা যাচ্ছে ট্রু ফলস, কোয়েশ্চেন ট্রু ফলস। এটা আবার 40 মার্কসের জন্য 40টা কোয়েশ্চেন দিতে হবে নাকি? না, বলুন। এমসিকিউতে কিন্তু কোনো অল্টারনেটিভ নেই। এমসিকিউ সেই পোরশনটা যেখানে আপনার 40টা প্রশ্নই সবাইকে 40টাই ম্যান্ডেটরি, 40 কোয়েশ্চেন্স কম্পালসরি। হ্যাঁ, মানে একদম 41 কোয়েশ্চেনও করা যাবে না, 40টা মানে 40টাই প্রশ্ন করবেন, এবং যে অর্ডারটা দেওয়া আছে সেই কোন চ্যাপ্টার থেকে মোটামুটি কতগুলো কোয়েশ্চেন ওইটাও ফলো করবার চেষ্টা করবেন। হ্যাঁ ম্যাডাম, আমি স্টুডেন্টদের একটা টপিক একটু দেখে সামাজিক, হ্যাঁ এগুলোকে যদি ঠিকমতো ওরা বুঝতে পারে, করাতে পারেন, করাবেন। কিশোর অপরাধের প্রভাব করাতে পারেন না, বা মানে আমরা চেষ্টা করছি পরের দিকে আবার কিছু টপিক যদি বলেও দেওয়া যায়। এবার সেই কিশোর অপরাধের প্রভাব ক্ষেত্রে সেই প্রভাবগুলোকে, সেই রেসপন্ডেন্সগুলো করে কিভাবে পাবে, বা গণমাধ্যমের ফলে কিশোর অপরাধ প্রবণতা, এইটাও আপনি টপিক হিসেবে ভেবে, এটা ভীষণভাবে মানে এখনকার সময় একটা ওদের জীবনকে এফেক্ট করে যাচ্ছে। আচ্ছা, অনুরাধা ভট্টাচার্য আপনি কি আনমিউট করতে পারছেন? অনুরাধা ভট্টাচার্য,
ভিডিও দেখা যাচ্ছে কিন্তু আপনাকে এবারেও মানে ম্যাডামকে আমরা কিছু দেখতে কথা বলছেন বুঝতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি কিন্তু দেখতেও পাচ্ছি কিন্তু আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না। আপনি লিখে দিতে একটু পারেন, মেসেজ করে দিতে পারেন, তাহলে আমরা আপনার প্রশ্নের উত্তরটা দিতে পারি। মেসেজ করে দিন তাহলে আমরা উত্তর দিতে পারি। ঠিক আছে, উনি কিছু টেক্সট করছেন মনে হচ্ছে, লিখছেন। টেক্সটটা খুলুন তো একটুখানি, চ্যাট বক্সটা। এই উপরেরটাকে একটুখানি মিনিমাইজ করুন, সরিয়ে দিন। ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট, ইন্ডিভিজুয়াল টপিক, না এর কোনো প্রয়োজনীয়তা নেই। প্রত্যেক স্টুডেন্টের আলাদা টপিক, না প্রত্যেক স্টুডেন্টের আলাদা টপিক এই টাইম লিমিটে কোনোদিনই করানো সম্ভব নয়। ওইটা করে কোনো লাভ নেই। একটা টপিকই আপনি ক্লাসে করানোর কথা ভাববেন। আর খুব যদি ধরেন অ্যাডভান্স স্টুডেন্টস হয় তাহলে 10 জনের একটা গ্রুপ করে নিয়ে করাতে পারেন, সেটা আপনাদের ডিসক্রিপশন। কিন্তু টাইম লিমিটটা মাথায় রেখে ওটা ভাববেন। এমন কিছু ভাববেন না যেটা মেটেরিয়ালাইজ করাই পসিবল হলো না, তাহলে তো পুরোটাই ফলস হয়ে যাবে। একটা টপিক দিয়ে ক্লাসে করাবেন, আর ডিপেন্ডিং আপনার ক্লাসে কত সংখ্যা ছেলে মেয়ে সেটাও একটা ফ্যাক্টর। আচ্ছা, মৌমিতা ঘোষ, ট্রু ফলস এর ক্ষেত্রে কি 4টে স্টেটমেন্ট দেব, দিয়ে ওই 4টের মধ্যে অল্টার করে দেব? হ্যাঁ, যেভাবে আমরা দেখালাম স্লাইডগুলোতে, যে আপনি মানে 4 রকম স্টেটমেন্ট দেবেন, তার মধ্যে ট্রু ফলস মিলিয়ে কোনোভাবে একটা সিকোয়েন্স তৈরি করবেন, দিয়ে আপনি এরকম করতে পারেন 4টে ট্রু দিলেন, তারপরে 4টে অপশন দিয়ে 4টে ট্রু দিলেন আপনি ফার্স্ট অপশনে, তারপরে ট্রু ফলস করে দিলেন, বা পার্শিয়ালি ট্রু পার্শিয়ালি ফলস এটাও দিতে পারেন। সেটা আপনার, সেগুলো আপনারা যেভাবে সাজাতে চান, কোনো যতটা পারবেন ছেলে মেয়েদের ভাবনার জায়গাটা বাড়াবেন। মানে শুধুমাত্র কয়েকটা পড়লাম আর লিখলাম উত্তর দিলাম তা না, একটু ভাবুক বিষয়টা, ভেবে যেন সে বুঝতে পারে বা ক্লারিফাই করতে পারে যে এটা ট্রু বা এটা ফলস। না এরকম তো হয় না, এটা ফলস, এরকম প্রশ্ন দেবে। তাহলে আর প্রশ্ন মনে হচ্ছে আমরা আর কারোর সেভাবে নেই, মানে কাউকে হ্যান্ডস রেজ দেখছি না। তারপরেও আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে, কোনো সাজেশন থাকে, আপনারা কাউন্সিলের মেইল করতে পারেন। কাউন্সিল থেকে নিশ্চয়ই তার কমিউনিকেট করবে। On behalf of council, Aishita and me thank all of you to be a part of this interactive session, and we had a wonderful session. I again thanks WBCHAC for giving us this platform to interact with you people. সকলকে নমস্কার, সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।